রবীন্দ্রনাথের ছড়ায় আছে, টাকা সিকি আদুলিতে ছিল তার হাত জোড়া। ছোটবেলায় 4টে সিকি জমিয়ে যখন 1 টাকা হতো খুব আনন্দ হতো, কিন্তু 1 টাকা ভাগ হয়ে 4টে সিকি হলে আর তার মাত্র 1 ভাগ কপালে জুটলে কেমন লাগে সেটা একমাত্র কালীঘাট তৃণমূল বলতে পারবে। আর 4 ভাগে পালিত হলো 21শে জুলাইয়ের শহীদ তর্পণ। প্রথম প্রশ্ন, পালা বদলের পর আড়াআড়ি ভেঙেছে তৃণমূল। এবার 21শে জুলাইয়ের শহীদ স্মরণ নিয়েও 4 ভাগে বিভক্ত তৃণমূল। উধাও জাঁকজমক আর জনসমাগমের সেই চেনা ছবিটা। হারের মাত্র 2.5 মাসের মধ্যে কেন এমন ছন্নছাড়া চেহারা হলো দলে? দ্বিতীয় প্রশ্ন, চোরগুলো সব বিজেপিতে চলে গেছে, আর ফেরত নেব না, বিদ্রোহীদের নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লা গরুর টাকা কে কোথা থেকে নিয়েছে গোটা দেশ জানে, পাল্টা কাকলি ঘোষ দস্তিদার। 2 শিবিরই বলছে চুরির কথা, কিন্তু চোরেদের শাস্তি আদৌ হবে তো? তৃতীয় প্রশ্ন, আমরাই আসল তৃণমূল, ওরা বিজেপির পাশ বালিশ। দলছুটদের আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। কাদের বাঁচাতে তদন্ত রিপোর্ট প্রকাশ করেননি? প্রশ্ন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অস্বস্তি ডাকতেই কি 21-এর মঞ্চে তদন্ত কমিশন নিয়ে একেবারে নীরব থাকলো কালীঘাট তৃণমূল? চতুর্থ প্রশ্ন, পাপমুক্ত হতে সমাবেশে এসে ক্ষমা চা। অভিষেককে তীব্র আক্রমণ মদন মিত্র। লিফটে ওঠা, প্যারাশুটে নামা নেতা বলে কটাক্ষ ববি হাকিমের। যদিও আজ ফের অভিষেকেরই পাশে থাকার বার্তা স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইপো প্রীতি আজ আরেকবার স্পষ্ট হলো। পঞ্চম প্রশ্ন, গ্রেফতার করলে করুক, বিজেপির ভাতের থেকে জেলের ভাত খাওয়া ভালো, কর্মীদের নিদান মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে অভিষেকও জেলের ভাত খান, মামলা লড়ছেন কেন? পাল্টা তৃণমূলের প্রাক্তনীরা। অভিষেকের ক্ষেত্রে এক তত্ত্ব আর কর্মীদের বেলায় অন্য, এক যাত্রায় পৃথক ফল হবে কেন? তবে শুরুতেই দেখাবো এবার যেন ভাগের মা 21শে জুলাই। আর এই ভাগিদারির লড়াইয়ে কলকাতা আর দিল্লিতে 4 টুকরো হলো শহীদ তর্পণ। দেখুন, টুকরো টুকরো তৃণমূল। 21শে জুলাইয়ের শহীদ স্মরণও এবার ভাগে ভাগে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। শহীদ নিয়েও টানাটানি, ভাগাভাগি। কতটা স্মরণ আর কতটা রাজনীতি তা নিয়ে বিতর্ক ছিল, বিতর্ক থাকবেই। শুধু বিতর্ক নেই তৃণমূলের 2 শিবিরের মধ্যে শত্রুতা নিয়ে। যে গদ্দাররা ইডি বাঁচাতে, সিআইডি বাঁচাতে, সিবিআই বাঁচাতে চলে গেছে নিজেদের রক্ষা কবচ নিতে, তাদের জন্য আমি বলি ক্ষমা করুন, আপনাদের আর প্রয়োজন নেই। সমস্ত সম্মান নিয়ে আমি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই, দিদি কেন এই তদন্ত কমিশনের রিপোর্ট আপনি প্রকাশ করলেন না? কাদের বাঁচাবার ছিল? একদা এক ঘর, এক উঠোন, এক 21শে জুলাইয়ের সতীর্থরা আজ একে অপরের শত্রু, বালিশ চাটা। কে আসল কে নকল, লড়াইয়ে বাদ গেল না কিছুই। যারা গা বাঁচাতে, পিঠ বাঁচাতে বালিশ চাটার গ্রুপে যাচ্ছে, এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি বিসি বললেই হবে। বিসির অনেক মানে হয়, বালিশ চাটা। আমি আর বেশি কিছু বললাম না। শুনে রেখে দিন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে সেলিব্রিটি বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বানায়নি। যারা বানিয়েছে এই হাজার হাজার লাখ লাখ তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। তৃণমূলের 2 শিবিরের আকচাকচির বাইরে বহুদিন বাদে তেড়ে ফুঁড়ে উঠে শহীদ স্মরণ করল কংগ্রেস। এক মঞ্চ, সব নেতা। এই মমতা ব্যানার্জি আজকে শহীদ দিবস পালন করার নাটক করছেন। এই মমতা ব্যানার্জির হাত ধরে এ বাংলায় বিজেপির অনুপ্রবেশ হয়েছে। অতীতে তৃণমূলের 21শে জুলাই মানেই ছিল ভিড়ে ঠাসা রাস্তাঘাট, রাজপথ ধর্মতলামুখী, প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন, বাহারি সাজে কালারফুল। মঞ্চে অভিনেতা অভিনেত্রীদের ভিড়, ডিম ভাত। ক্ষমতা যেতেই সব ভ্যানিশ। যে শিয়ালদা স্টেশনে 21শে জুলাই এই সময় মানে একেবারে ভিড়ে গম গম করতো, একাধিক ক্যাম্প থাকতো, এখানে পুলিশের বিশাল অ্যারেঞ্জমেন্ট থাকতো। সেই পুলিশের অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে দেখতে পাচ্ছ পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে পুলিশের অ্যারেঞ্জমেন্ট সেটা রয়েছে। নেই শুধু হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা, নেই শুধু হচ্ছে তৃণমূল কংগ্রেসের কোনো ক্যাম্প। অন্যদিকে দিল্লির রাজঘাটে শহীদ দিবস পালন করলেন এনসিপিআই সাংসদরা। সব মিলিয়ে পরিবর্তনের বাংলায় এক অন্যরকম 21শে জুলাই দেখল পশ্চিমবঙ্গবাসী। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
এও এক 21শে জুলাই, এবং এমন 21শে জুলাই 1994 সালের পর থেকে গত 31 বছরে কখনো দেখা যায়নি। 2.5 কিলোমিটারের মধ্যে একই শহীদ তর্পণ নিয়ে তিনটে সভা, অথচ রাতারাতি উধাও হয়েছে সেই জনসমুদ্রের চেনা ছবিটা। হাওড়া স্টেশন ফাঁকা, শিয়ালদা স্টেশন ফাঁকা। শিয়ালদা স্টেশনে একটাই ক্যাম্প, সেটা কংগ্রেসের। আগের রাত থেকে শাসক দলের উদার আতিথেয়তায় স্টেডিয়ামে হাজার হাজার লোকের ভিড় আর নেই। মোড়ে মোড়ে সেই ঢালাও ডিম ভাত তার মাংস ভাত খাওয়ানোর ব্যবস্থা নেই। ক্ষমতা থেকে চলে গেলে কি হাল হয়, এবং সেই দলের আবার হাঁড়ি আলাদা হলে কি হাল হয়, আজ দিনভর সেই ভাঙা হাটের সাক্ষী থাকলো রাজ্য। আমি শুরুতে একবার দেখে নেব মা কি ছিলেন, মা কি হইয়াছেন। গত বছরের 21শে জুলাই এবং এই বছরের 21শে জুলাইয়ের ছবিটা পাশাপাশি। কিন্তু এই ছবি দেখে যদি ভাবেন যে কালীঘাট তৃণমূল থেকে যে ঋতব্রত তৃণমূল তৈরি হয়েছে, যাদের জমায়েতে কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া ওই 2,500 লোকের লক্ষণ রেখা ছিল না, সেই সমাবেশে আজ ভিড় একেবারে উপচে পড়েছে, তাহলেও কিন্তু মস্ত ভুল হবে। সেটাও হয়নি। এবার দেখাবো পাশাপাশি মেয়র রোডে ঋতব্রত তৃণমূল এবং শহীদ মিনার ময়দানে কংগ্রেসের সমাবেশ। দেখুন। প্রতিবাদ করেছিল, অনশন করেছিল। প্রথমে কংগ্রেস 96 ঘন্টার মধ্যে তার সঙ্গে দেখা করে, তারপর যখন আবার প্রতিবাদ করল, এই কংগ্রেস আইন তৈরি করেছিল, বিআইন, লোকপাল আইন। এই ভারতবর্ষের ক্ষমতা আসার পর বিজেপি পার্টি দেখুন, প্রশ্নটা শুধু লোকের সংখ্যার নয়, দল ভোটে হারার 2.5 মাসের মধ্যে সংখ্যাগরিষ্ঠ বিধায়কের আলাদা মঞ্চ তৈরি, সংখ্যাগরিষ্ঠ সাংসদের আলাদা মঞ্চ তৈরি, আলাদা দল তৈরি। ইনফ্যাক্ট দিল্লি আর কলকাতায় আলাদা আলাদা 4-4টে শহীদ তর্পণ, শহীদ পরিবারগুলোর একেবারে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, সব মিলিয়ে যে ছবিটা উঠে এলো, সেটা তৃণমূলের পক্ষে আলাদা এবং যথেষ্ট অস্বস্তি। কিন্তু অনির্বাণ, কালীঘাট তৃণমূলের দিক থেকে তোমাদের আজকে টেক অ্যাওয়ে কি, মানে 21 তোমাদের কি বার্তা দিল আজ? বার্তাটা আমাদের হয়ে আসলে আপনারাই দিয়ে দিলেন। আপনারা কংগ্রেসের সভাস্থলের জনসমাগমের ছবি দেখালেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দেরটাও দেখালেন, আমাদেরটা কিন্তু দেখালেনই না। আমাদের মঞ্চের ছবি দেখালেন, আমাদের জনসমাগমের ছবি আপনারা দেখালেন না। কারণ এটা দেখালে তুমি মন দিয়ে দেখোনি, আবার রিপিটে দেখে নাও। এক্ষুনি যেটা আমি দেখলাম, আমাদের সভার জনসমাগমের অ্যাঙ্গেলের ছবি সেখানে ছিল না। আমাদের হাতে কোনো আপত্তি নেই, কারণ আজকে আমরা কোনো রকম, তুমি নিশ্চয়ই এটা বলছো না যে জনসমাগম খুব স্বাভাবিকভাবেই গতবারের সঙ্গে তুলনীয়ই হবে না? দেখুন, ওটা হয়েছিল অন্য জায়গায়, তোমরা শাসক দল, মানে আমি বলছি যে শুধু ওই দিন ওই সিএসসি হাউসে, ভিক্টোরিয়া হাউসের সামনে নয়, গোটা রাজ্যের চেহারাটা পাল্টে যেত। ঠিক কথা। আজকে যারা বলেছিলেন তৃণমূলের পতাকা ধরার লোক থাকবে না, তৃণমূলের চিহ্ন বলে কিছু রাখবো না, তাদের অনুরোধে কিনা জানি না, ম্যাক্সিমাম মূলধারা সংবাদ মাধ্যম আমাদের জনসমাবেশের যে ছবি সেটা তারা দেখাচ্ছেন না। কেন দেখাচ্ছেন না সেটার উত্তর আমরা খুব ভালো করে জানি। কারণ আজকের 21শে জুলাই, 2026-এর 21শে জুলাই, তুমি বলছো আজকেও হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশনে হাজার হাজার মানুষ অপেক্ষা করেছিল, আপনাদের যে ট্রেন ভরে ভরে আসছিল, আপনাদের যে প্রতিনিধি, শুধু পার্থরা দেখতে পাইনি। আপনাদের যে প্রতিনিধি শিয়ালদা স্টেশনের বাইরে উপস্থিত ছিলেন, তিনি ঠিক কেন দুপুর 12টার পর ক্যাথিড্রাল রোডে উপস্থিত ছিলেন না, সেটার উত্তরটা দিলে আমি বলছি যে তার মানে তুমি বলছো যে কলকাতা হাইকোর্ট যে 2,500 বেঁধে দিয়েছিল, ওটা 2.5 লাখ হয়েছে আজকে। আমি বলছি না, আমি তুমি যা বলছো তার মানে তাই দাঁড়াচ্ছে। আদালতের নির্দেশ মেনে আমরা 2,500 মানুষের সমাবেশ করেছিলাম। জনতার আদালতের নির্দেশে সেখানে 1 লাখের বেশি মানুষ ছিলেন। এই দাবি আমি এখন স্পষ্ট বলছি, এই দাবি আমি যেটা করছি, আমাকে ভুল প্রমাণ করবার চ্যালেঞ্জ আমি প্রত্যেকটা সংবাদ মাধ্যমকে দিলাম। না, ভুল ঠিকের ব্যাপার নয়, মানে তুমি বলছো যে হাইকোর্টের আদেশ তাতে ভায়োলেটেড হয়েছে, সেটা তোমার সমস্যা, আমার নয়, অসুবিধা নয়। কিন্তু মনে রেখো অনির্বাণ, যে অন্যবার 21শে জুলাই অফিসিয়াল তৃণমূলের দাবি থাকে 8 লাখ,
সেটা তুমি আজকে তর্ক করে বলছো 1 লাখ। না, আমি তর্কতেই যাচ্ছি না, আমি বাকিটা বলছি আপনাকে। পরিস্থিতি আমাদের তো 2,500-এর নির্দেশ ছিল, আমরা 2,500-এরই করেছি, কিন্তু জনতার নির্দেশ ছিল অন্যরকম। গোটা রাজ্য থেকে আমাদের কর্মীরা যাতে আসতে না পারে তার সব রকম ব্যবস্থা বিজেপি করেছিল। গতকাল রাত 10টার সময় আলো নিভিয়ে দিয়ে বিজেপির গুন্ডা বাইক বাহিনী, তুমি এই ফিগারগুলো যোগ করে, আমি বলছি তুমি 1 লাখে থেমো না, তুমি 10 লাখও বলো, কিন্তু আমায় তো দেখতে হবে যেখানে মঞ্চটা আছে। তাদের মধ্যে পড়ি না যারা অকারণ কোনো জিনিসকে অত্যন্ত ফুলিয়ে ভাবিয়ে বলবে। আমি মঞ্চে উপস্থিত ছিলাম, আমার অত্যন্ত সাধারণ জ্ঞান বুদ্ধিতে যতটুকু আমি দেখতে পেয়েছি, আমি অন্তত লাখখানেক লোকের মিনিমাম একটা হিসাব আমি পেয়েছি। তারপরেও আমি শুনেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে, বিড়লা প্যারাডোরিয়াম, বিস্ময়কর, কারণ যে জায়গাটায় আজকে হয়েছে ওখানে লাখখানেক লোক, এটা তোমার সঙ্গে আমার ভৌগোলিকভাবে মানে পার স্কয়ার ফিট হিসেবে চ্যালেঞ্জ রইল। ওখানে 1 লাখ হতে পারে না, দাঁড়াতেই পারবে না। আমি বলছি একটা লেনে প্রথমে আমাদের কর্মীরা, সহযোদ্ধারা তারা সমবেত হয়েছিলেন, আর একটা লেন পুলিশকে বন্ধ করে দিতে হয়েছিল পেছন দিকের এক্সাইড মোড়ের কাছে অবধি ভিড় চলে যায়। এবং এটা আমি কন্টেস্টও করছি না, কারণ আজকে তুমি বলবে 1 লাখ, সৌম্য বলবে 1 লাখ, প্রসূনবাবু বলবে, ঋতব্রত গোষ্ঠী বলবে 1 লাখ, মানে আমি বলছি এটাই নিয়ম। আবার আপনাকে বলছি এটাই নিয়ম। আমি সেই রকম মানুষদের মধ্যে পড়ি না যে কোনো তোমার পড়ার কথা হচ্ছে না, বলছি যখন পুলিশের ফিগার ধরো, আমি বলছি কোনো সমাবেশে 3 লাখ 4 লাখ থাকে, তখন সেই রাজনৈতিক দল যেই ডাকুক, এটা মানে আমি বিজেপি, কংগ্রেস, তৃণমূল নির্বিশেষে বলছি, সিপিএম, তারা বলে যে 12 লক্ষ। এটা নিয়ে আমি কন্টেস্টেই যাব না। তুমি চাইলেই 5 লক্ষ বলতে পারো, আমি বলবো না। তুমি 1 লক্ষ বলো, 5 লক্ষ বলো, তুমি একদম আমি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যে সংখ্যা দেখেছি, আশাতীত ভিড় যেটা আমরা দেখেছি, যেভাবে ট্রেনে বাসে আমাদের কর্মীদের নামিয়ে মারা হয়েছে, তার কিছু খবর মূলধারা সংবাদ মাধ্যম দেখিয়েছে, বেশিরভাগ দেখানোর সাহস অব্দি পাইনি। ব্যারাকপুর বলুন, খড়দা বলুন, দমদম বলুন, রীতিমতো ট্রেন থেকে নেমে মেরেছে, বাড়ি থেকে বেরোতে দেয়নি, বিভিন্ন জায়গায় সংগঠকদের পুলিশ আগের রাত থেকে আটকে। আমার খুব ইন্টারেস্টিং লাগছে। দেখুন, ও সত্যি কথা বলতে পারে, হয়তো এফআইআর হয়নি, পুলিশের রিপোর্ট হয়নি, আমার কিন্তু আমি বলছি হুবহু এই কথাগুলো তৃণমূলের সামনে বলতো বিজেপি, কংগ্রেস আর সিপিএম গত বছর অবধি। তাদের প্রত্যেকটা সমাবেশে পারমিশনের জন্য কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নাড়তে হতো, তারপর তাদের যখন সমর্থকেরা আসতো নাবিয়ে মারা হতো, থানায় পুলিশ এফআইআর নিত না। আমি বলছি আমাদের রাজ্যের ছবিটা সত্যি সত্যি কি একেবারে মানে শুধু চেয়ারগুলো চেঞ্জ হয়, ছবিটা পাল্টায় না। এখানে যে বিরোধী থাকে তার একই অভিযোগ থাকে, এবং যে শাসক থাকে তারও একই অভিযোগ থাকে। খুব ইন্টারেস্টিং। আমি বলছি আপনারা ইউটিউবে গিয়ে যদি 1 বছর আগের, 1 বছরও নয়, 4 মের আগের এ রাজ্যের যে কোনো বড় সমাবেশের দিন যে কোনো রাজনৈতিক দলের মুখপত্রর এই স্টুডিওতে এই অনুষ্ঠানের বক্তব্য দেখেন, একেবারে হুবহু আজকে অনির্বাণের সঙ্গে মিলে যাবে। খুব ইন্টারেস্টিং। আমি এইখান থেকে আমার পরের বক্তার কাছে আসবো। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর তার ফুল কবিতায় লিখেছিলেন, কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। আচ্ছা ভাবুন, এই ছবিটা যদি উল্টে যায়, ঠিক যেমন এই মুহূর্তে আমাদের রাজ্য রাজনীতিতে হচ্ছে, রবি ঠাকুরের বাক্যগুলো একটু যদি শব্দগুলো এদিক ওদিক করে দিই, আজকে বলাই যায় কাল ছিল ডাল ভরা, আজ গেছে ফুল ঝরে। তবে আবার বলবো, অনির্বাণদের কার্যত মুখ রক্ষার ব্যবস্থা করেছে আদালত, তার কারণ ওই জনসমাবেশের জনসংখ্যা 2,500-এ বেঁধে দিয়ে, সেটা অনির্বাণের ভার্সান 1 লক্ষ হতে পারে, 2 লক্ষ হতে পারে, সেটা দেখার কোনো প্রকরণ সংবাদ মাধ্যমের হাতে নেই, ইনফ্যাক্ট পুলিশেরও হাতে নেই। চিরকাল আমরা দেখে এসেছি বিরোধীদের জনসমাবেশ হলে পুলিশ সেটাকে কমিয়ে দেখায়, শাসকের হলে বাড়িয়ে দেখায়। এটা মানে আমি বলছি আমার জ্ঞানে চিরায়িত সত্য, আমি এই কন্টেস্টেই যাব না। তৃণমূল আজ বলতে পারে এবং বলছেও যে 2.5 লাখের ভিড় হতে পারত, আদালতের সম্মানে ওটা 2,500-এর মধ্যে আটকে রাখা হয়েছে বা 1 লাখ হয়েছে, অনির্বাণ বলছে। কিন্তু যাদের ওপর আদালতের কোনো লক্ষণ রেখা ছিল না, সেই ঋতব্রত তৃণমূলের আজকে জনসমাবেশের নিরিখে এই রকম হাঁড়ির হাল হলো কেন? বিধায়কদের সংখ্যা যদি ধরি, সেটা কালীঘাট তৃণমূলে পড়ে থাকা সংখ্যার থেকে 5 গুণেরও বেশি, একেবারে অফিসিয়াল ফিগার। তাও আবার যে সে বিধায়ক নন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময় কিচেন ক্যাবিনেটটাই এখন ঋতব্রত শিবিরে। এমনকি একসময় তারকা বক্তারা, মানে তৃণমূলের স্টার ক্যাম্পেনার তালিকায় বছরের পর বছর যারা নাম তুলে রাখতেন, এখন তারা কালীঘাটের আঁচল ছেড়ে ঋতব্রত ক্যাম্পে। তা সত্ত্বেও আজ মেয়র রোডের দর্শক সংখ্যা কয়েকশো ছাড়ালো না। প্রসূনদা এখানে আছেন, তিনি যদি চ্যালেঞ্জ করেন, আমি গুনেছি এবং সেই ছবিও তুলে রেখেছি যখন একদম বক্তৃতা পিকে আছে। কিন্তু আমার প্রশ্ন অন্য, তাহলে কি এটা আজকে প্রমাণিত হলো যে 5 গুণ বিধায়ক থাকলেই
5 গুণ সমর্থক হয় না? মানে মঞ্চ ভর্তি নেতা থাকলেই রাস্তা ভর্তি লোক হয় না? প্রসূনদা, সুমন, আমি জাস্ট আপনি কত বলবেন আগে বলুন। 1 লাখ? আমি 2 লাখ? তর্কে যাবই না হ্যাঁ। আপনার সাথে, কারণ আপনি যেটা বলবেন সেটা তো অবশ্যই ঠিকই হবে। তো আমি আপনাকে দুটো ছবি শুধু ফরওয়ার্ড করলাম। আমি আশা করি আপনাদের মিডিয়া থেকে অনেকটাই বেশি। আপনাদের এস্টিমেটটা কি, কত লোক এসেছিল? আমরা তো ওরকমভাবে মানে লোক গোনার কাজটা করছিলাম না। আমরা যেটা করছিলাম যে আমরা এনশিওর করছিলাম যে ড্রামা আউট, সাবস্ট্যান্স ইন। আচ্ছা, আমরা এনশিওর করছিলাম যে ধমক চমক আউট, মঞ্চে শান্তি ইন। কোনো সাংসদ যেন আবার ক্ষুব্ধ হয়ে বেশিক্ষণ বলে ফেলেছেন বলে ঝাড়ফাড় খেয়ে নেমে না যায়, এটা ছিল একটা মূল বিষয়। আমরা এটা কল্যাণ ব্যানার্জির নাম না করে কটাক্ষ করলেন, আপনার পরের প্রতিবেদনে সেসব ছবিও দেখাবেন। হ্যাঁ, দেখছিলাম যে গ্ল্যামার আউট, শহীদ পরিবাররা যেন সামনে বসেন। আমরা দেখছিলাম যে আমরা ইনশিওর করছিলাম যে পাগলু ডান্সড আউট হয়ে যাক, আমরা যেন একটু যেন শহীদ তর্পণে মনোনিবেশ করতে পারি। ফলে এখন অন্যরা হয়তো নেমে নেমে মাথা 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 গুনেছে। আমরা দুটো ছবি আপনাকে শেয়ার করেছি, যদি ছবি মিটারে দেখেন তাহলে আপনি দেখবেন ছবিটা আমাদের। আমি বলছি এটা এরকম হচ্ছে না তো? আমি যদি এই দুটো ছবি বলি, সেটা হচ্ছে যে আপনি অ্যানালাইসিস করতে পারেন যেটা নেতা ইন কিন্তু কর্মী সমর্থক আউট। আমি যেহেতু উনি ছবিগুলো পাঠিয়েছেন, আমি দুটো ছবি একবার দেখিয়ে দেওয়াটা। হ্যাঁ, ক্লোজে আপনাদের কি মানে মোটামুটি আপনারা যে ভিড় আশা করেছিলেন সেই ভিড়ই হয়েছে? আমরা প্রথম কথা হচ্ছে যে মানুষের যে স্বতঃস্ফূর্ত জনসমর্থন আজকে দেখেছি, হ্যাঁ, তাতে একটা কথা খুব পরিষ্কার হয়ে গেছে, আমাদের এখানে তো কেউ অ্যাকচুয়ালি চপ শিল্প শিখে 15 বছর ধরে চপ ভাজা করতে আসেননি। আমাদের এখানে কেউ এরকমভাবে আসেননি যারা এত বছর ধরে চপ শিল্পতে ভাত পাকিয়েছেন, এখানে এসে চপ ভাজতে এসে, এরকম কেউ ছিল না। আমাদের এখানে বেসিক্যালি যারা এসেছিলেন তারা এসেছিলেন কনসাস আমাদের সমর্থক। যে আমাদের যে জায়গা ছিল সেই জায়গা আমরা কোনো প্রফেশনাল সিনেমাটোগ্রাফার দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল চেঞ্জ করে কোনো রকম কারসাজিও করিনি। নর্মাল মোবাইল ফোনে তোলা ক্যামেরা প্রমাণ করছে। আমি বলছি যে ক্যাপাসিটি ক্রাউড। চপ শিল্প জানার পরও চপ শিল্প যিনি বলেছিলেন তার দলেই আস্থা রেখেছিলেন। আপনি আবার সেই ন্যারেটিভে ফিরবেন না? ন্যারেটিভের নয়, আপনি চপ শিল্প বললেন। চপ শিল্প মমতা বন্দ্যোপাধ্যায় আপনার যোগ দেওয়ার আগে থেকে বলছেন। আপনি তো চপ শিল্প দেখে যারা মুড়ি শিল্প কথা বলেছিল সেখানে যেতে পারতেন, জাননি তো। দেখুন, একটা কথা আছে না যে এই আজকে গোটা দিন ধরে কতদিন ধরে কতগুলো ন্যারেটিভ চলে, যেমন হচ্ছে যে ট্রেটার্স অ্যান্ড ত্যানগুলো চলছে আর কি। আরেকটাও চলে, অনির্বাণ যেটা বলছে যে জেলায় জেলায় আটকানো হয়েছে, আসতে দেওয়া হয়নি। আপনাদের সেরকম আমাদের পক্ষ থেকে আমাদের অপোজিশন লিডার ঋতব্রত ব্যানার্জি আজকে মঞ্চে দাঁড়িয়ে অন রেকর্ড এই কথাটা বলেছেন, নাম দিয়ে বলেছেন। কারা করলো? বিজেপি করেছে, পরিষ্কার বলা হয়েছে। জেবের শেখ নদিয়া জেলা আমাদের সাংগঠনিক সভাপতি, সকালবেলা একাধিক বাস ভাঙচুর হয়েছে, নির্দিষ্ট করে বলা, গোল গোল থিওরি নয়, ভাষা জিনিস নয়। হ্যাঁ, মানে এরকম নয় যে 250 কেজির কোনো বিষয় আছে, খুব সিম্পল। নাম্বার 2 হচ্ছে যে তাপস চ্যাটার্জি, নিউটাউন রাজারহাটের প্রাক্তন বিধায়ক, উনি এবং বিদেশ আমাদের যুব সভাপতি, রাজারহাট নিউটাউনে আমাদের গাড়ি ভাঙচুর হলো, মার খেলো। বীরভূম থেকে কাজল শেখ আসছিল, বর্ধমানের কাছে গাড়ি থামিয়ে মারধর করা হয়েছে। আমরা এটা অন রেকর্ড বলেছি এবং প্রত্যেকটা ক্ষেত্রে পুলিশে কমপ্লেন করা হয়েছে এবং নাম দিয়ে বলা হয়েছে। আমাদের মেক বিলিভ গেম খেলার অভ্যাসটা নেই, আমরা ওখান থেকে এই হ্যাবিটটা থেকে বেরোতে চেয়েছি। অ্যাজ ফার অ্যাজ যেটা আমি দেখছিলাম, দুই তৃণমূলের মধ্যে একটা পয়েন্ট আমি কমন এখানে আমি একটা জিনিস আপনার একটা ব্যাড হ্যাবিট আছে কি বলুন তো, এই দিদিকে দেখে না কথা বলতে কথা বলছেন তারা এখনো শিওর নয় যে কোন তৃণমূলের লোক কোন দিকে গেছে। এটা হচ্ছে একটা বড় সমস্যা। ব্যাড হ্যাবিট পিক আপ করবেন না কারোর থেকে, গুড হ্যাবিট পিক আপ করুন, ওনার গুড হ্যাবিটও আছে। তো নাম্বার 2 হচ্ছে যে একটা কথা আছে না, এই বারবার কথাটা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল, একটা বহু দিন আগে শুনেছিলাম যে ওয়ান ম্যানস টেররিস্ট ইজ আদার ম্যানস ফ্রিডম ফাইটার, ওয়ান্স ম্যানস ট্রেটার মে বি দ্য আদার ম্যানস হুইসেল ব্লোয়ার। মুশকিল হচ্ছে যে কোনো আনপ্লেজেন্ট ট্রুথ সামনে আসলেই তাকে দাগিয়ে দেওয়ার একটা, মানে ওই রবীন্দ্রনাথের ভাষায় ইতরের কলরব বলা হয়। যখন যে বক্তব্যের মধ্যে সাবস্টান্স থাকবে না, চেঁচামেচি, গলাবাজি, গলার শিরার এইখানটা ফুলে উঠবে, এরম দেখে নাও এটাই হয়েছে, এটাকেই বলা হয় ইতরের কলরব। আমরা চেষ্টা করেছি ইতরের কলরব থেকে দূরে থেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানুষকে সঙ্গে নিয়ে আমরা একটা শহীদ দিবস পালন করেছি। সেই শহীদ দিবসে নাচফাজ গানটান হয়নি, আমরা দুঃখিত।
বহু মানুষ জিজ্ঞেস করেছিলেন কালকে আপনার পাগলু ডান্স ফান্স হবে, আমরা বললাম সরি আমরা অ্যারেঞ্জ করতে পারবো না। বলো টলিউডে কেউ হাত নাড়াবে, বললাম পারবো না। বলে তাহলে যাবো কেন, ওদিকটা দেখি না যদি আবার হয়, এখন দেখতে পারেন ট্রাই করে ওখানে যদি কেউ হাত ফাত নাড়িয়ে একটু ডান্স ফান্স করে। তো আমাদের এগুলোতে কোনো ইন্টারেস্ট ছিল না, আমরা একদম বেসিক্যালি যারা কমিটেড পার্সন, যারা শহীদদের তর্পণ জানাতে এসেছিলেন সেটা নিয়ে করেছি, এবং ইট ওয়াজ এ ক্যাপাসিটি ক্রাউড, সেটা ছবি প্রমাণ করছে। বেশ, অনির্বাণের কাছে যাব এক্ষুনি। প্রসূনদা বলবেন যে আবার সেই ন্যারেটিভ, কিন্তু এটা বলতে হবে যে প্রসূনদা তৃণমূলে জয়েন করেছিলেন ওই পাগলু ডান্স এবং কলকাতার রসগোল্লা নাচটাচ হয়ে যাওয়ার পর। হ্যাঁ, হয়ে যাওয়ার পর, এবং সমস্যাটা হচ্ছে এই প্রসূনদা এমনকি চৌঠা মেয়ের পরেও আপনার সভা মানে যুক্তিতর্কের অনুষ্ঠানেও সেখানে এসেও কিন্তু যে জোর গলাতেই আজকে যাদেরকে কোটান কোট ইতর বলছেন তাদের হয়েই গলা কাটিয়েছিলেন। তখন তার গলা শিরাটা ফুলে উঠেছিল কিনা আমি সেটা খেয়াল করে দেখিনি, কিন্তু ওই কোটান কোট ইতরদের জন্য তিনি গলা কাটিয়েছিলেন। প্রসূনদা ডেটটা বলতে পারবেন? হ্যাঁ, ডেটটা বলতে পারবেন? যুক্তিতর্কের অনুষ্ঠান একদম চৌঠা মেয়ের পর প্রথম যেটা হয়েছিল, প্রথম যখন অনুষ্ঠান চৌঠা মেয়ের পর প্রথম যেটা হয়েছিল এবং আপনি যেদিন গেছিলেন কুণালদার সঙ্গে আপনি কালীঘাট তৃণমূলে, তারপরে একটা যুক্তিতর্কতে ঘটনাচক্রে আমি ছিলাম, কুণালদাও ছিল, প্রসূনদাও ছিলেন। সেখানে কুণালদা বারবার জিজ্ঞাসা করলেন আপনার দলের চেয়ারপারসনের নাম বলুন। তার আগের দিনই হোটেলে তারা মিলে অরূপ রায়ের নাম ঠিক করেছিলেন, নামটা বলতে পারেন আমরা মঞ্চে বলেছি। আচ্ছা, আরেকটা নিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার যে নমিনেশন ছিল আপনার ভোটের যে নমিনেশন ফর্ম, আপনার ভোটের যে নমিনেশন ফর্ম তাতে কাদের সই ছিল? ফোন করুন, কুণালদাকে ফোন করে আপনি ধরে এখানে বসুন। আপনিও করে আপনি যখন নিজে কথা বলতে পারেন না, তা কুণালদাকে ফোন করে কথা বললেই পারেন তো। আপনি কুণালদার প্রক্সি দেন কেন? আপনি পারেন তো, আপনারটা বলুন না। আপনি পারেন তো। আমি তো কারোর ফোন করছি না, আপনার নমিনেশন ফর্মে, আপনার নমিনেশন ফর্মে কার সই ছিল? আঙুল তোলা, আপনি একদম ভয় পাচ্ছি না। ফর্মে কার সই ছিল? আর নাম্বার 2 হচ্ছে, আরে আপনার নমিনেশন ফর্মে কার সই ছিল? আপনি নমিনেশন এখন পাননি না, কারণ না, একদমই আপনি পাইনি। যখন আমার পাবেন দরকার নেই। তখন আপনি যাদের থেকে পেয়েছিলেন, আপনি যাদের নমিনেশন পেয়েছিলেন সেই ফর্মে কাদের সই ছিল? নমিনেশন আগে পান, সই ছিল বিধানসভা পরে পাবেন। কারো ছিল, আমার দরকার নেই দাদা। নমিনেশন পেয়েছি তো, দরকার নেই দাদা। গ্রাম পঞ্চায়েত, আমার দরকার নেই, আমার দরকারই নেই। গ্রাম পঞ্চায়েত দরকারই নেই, আমার দরকারই নেই। আমার ওই যে বাইরে বেরোলে এই যে তরজাটা দেখছেন, এটার একেবারে একটা রাজ্য স্তরের তরজা আজকে গোটা দিন ধরে মঞ্চ থেকে মঞ্চে হলো। ভাববেন না শুধু স্টুডিওতে হচ্ছে, এটা মঞ্চের ওপর থেকে হয়েছে। ঠিক কি চেহারায় দেখুন। শহীদ দিবসে তর্পণ করে নিজেদের আমরা অর্পণ করলাম আগামী আন্দোলনের সাথে। দিদি কেন এই তদন্ত কমিশনের রিপোর্ট আপনি প্রকাশ করলেন না? কি বাধা ছিল? কাদের বাঁচাবার ছিল? ভোটে ভরাডুবির পর ভেঙে খান খান হয়ে যাওয়া তৃণমূলের প্রথম প্রকাশ্য সমাবেশ মঙ্গলবার সেই 21শে জুলাইয়ে দুই শিবিরের মধ্যে চলল দিনভর টানাপোড়েন। কেউ কাউকে ছেড়ে কথা বললেন না। শহীদ দিবস কোনো রিয়ালিটি শো এর মঞ্চ নয়। শহীদ দিবস তথাকথিত সেলিব্রিটিদের বাস থেকে নামিয়ে প্যারেড করাবার মঞ্চ নয়। বলছে আমাদের মিটিংয়ে নাকি গানা বাজনা হয়। আরে গান ছাড়া কোনো আন্দোলন হয়? শহীদ তর্পণ হয়? যখন আন্দোলন খাদ্য আন্দোলন হয়েছিল, সলিল চৌধুরীদের মানুষরা কি গান গেয়েছিলেন? জান দেব তবু মান দেব না। কে আসল তৃণমূল আর কে আসল তৃণমূল নয় তা নিয়েই চলল চাপানোতর। আসল তৃণমূল আমরা, নতুন করে বলার দরকার নেই। সাইনবোর্ড টাঙিয়ে দিলে অস্তিত্ব রক্ষা হয় না, ওটা বিজেপির সাইনবোর্ড। তদন্ত কমিশন যে রিপোর্ট জমা দিল, সেই রিপোর্টকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। সেই রিপোর্ট পড়ে হয়তো মনে হলো সরকারের যে অনেক লোক বিপদে পড়ে যাবে, কাউকে বাঁচাতে হবে, তাই রিপোর্ট ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। এখন এই ভাবের ঘরে চুরি কেন? প্লেইং টু দা গ্যালারি কেন? তৃণমূল আসলে কার এই নিয়ে বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। তা নিয়েও চলল আকচা আকচি। চোর ডাকাত গদ্দারদের ছেড়ে কথা বলবো না। আর তুমি আমার সিম্বল কাটলে আমি মানুষ যে সিম্বল গ্রহণ করবে, যদি সেই সুযোগ আসে আমি ছাড়বো না, আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখব। আর যদি কারো, তোমাদেরও মনে রাখবে, তোমাদের সবটা কেড়ে নেব। সিম্বল নিতে যদি যেতে হয় এ অবধি, মানে সুপ্রিম কোর্ট অবধি, তার মানে কি? তাহলে আপনি কনফিডেন্ট নন। মগের মুলুকে যারা শাসন করেন তারা আইন কানুনের তোয়াক্কা করেন না। উনি সুপ্রিম কোর্টে যদি না হয়, আন্তর্জাতিক আদালতেও যদি যাওয়ার সুযোগ থাকে সেটাও যেতে পারেন, কোনো সমস্যা নেই।
লোকসভায় তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদ এনসিপিআইয়ে মিশে যাবার পর মঙ্গলবার দিল্লির রাজঘাটে শহীদ দিবস পালন করেন। গদ্দাররা ইডি বাঁচাতে, সিআইডি বাঁচাতে, সিবিআই বাঁচাতে চলে গেছে নিজেদের রক্ষা কবচ নিতে। ধনে মানে প্রাণে সম্পদ নিয়ে আর নিজের পরিবার নিয়ে ভালো থাকুন। আপনারা মানুষের পরিবার নয়, আপনারা তৃণমূল পরিবার নয়। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। এটা হচ্ছে বাস্তব। দেখুন, রাজনৈতিক সৌজন্য বলে তো একটা বিষয় আছে, এবং আমি ওই লেভেলে নামবো না, কিন্তু কে চোর, কে বালির টাকা, গরুর টাকা, সোনার টাকা, কনস্ট্রাকশনের টাকা কোথার থেকে নিয়েছে সেগুলো দেশের মানুষ জানে। বিগত 21শে জুলাইগুলিতে কর্মীদের কাছে দলের আগামীর রূপরেখা ঠিক করে দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নিজেদের মধ্যে চলল চাপানোতোড়। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, দল ক্ষমতায় না থাকলে কত কিছু পাল্টে যায়। শুধু যে শহর জুড়ে, জেলা জুড়ে, রাস্তায় রাস্তায় উত্তাল মিছিল আর ডিমভাত কর্পূরের মতো উবে গেছে তা নয়। একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক অবস্থানও আজ দেখলাম রাতারাতি পাল্টে গেছে। এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে আদালত। কি কাণ্ড ভাবুন তো! বিচার ব্যবস্থার প্রতি শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় তার কৃতজ্ঞতা জানালেন। গত বছর মানে 2025-এর 21শে জুলাই এই মঞ্চ থেকেই কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিচারের বাণী নাকি নীরবে নিভৃতে কাঁদছে। একবার পাশাপাশি দেখে নিই, 1 বছর আগে আর 1 বছর পরে, ক্ষমতায় থাকার সময় আর ক্ষমতা চলে যাওয়ার পর। নিজেদের চোখেই দেখে নিন কতটা তফাৎ। দেখুন, বিজেপির চক্রান্ত তো চলছে, নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। আমরা কৃতজ্ঞতা জানাই আদালতের কাছে, তারা আমাদের পারমিশন দিয়েছেন। সেই পারমিশনে এই মিটিং হচ্ছে। আমরা রাত্রির 12টায় কেস করেছি স্পেশাল হিয়ারিং এর জন্য। আজকে শুনলাম আমাকে লয়ার পাঠালো, মাননীয় বিচারপতি অর্ডার দিয়েছেন যতক্ষণ ডেকোরেটররা তাদের জিনিস খুলে নিয়ে না যাবেন, রাত 10টা পর্যন্ত, রাত 9টা থেকে 9টা পর্যন্ত সব কিছু পুলিশকে তাদের হেল্প করতে হবে। এবং আপনাদের আমি বলি, আমি কৃতজ্ঞতা জানাই। আমি যদি না বলি ভুল করব। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি কথায় কথায় আদালতকে, বিচার ব্যবস্থাকে, বিচার ব্যবস্থার একাংশকে, কলকাতা হাইকোর্টকে, এমনকি একজন মাননীয় বিচারপতির নাম করেও চূড়ান্ত কটাক্ষ করতেন। ভারতের রাজনৈতিক ইতিহাসে যে কটাক্ষ, যে ধরনের কটাক্ষের কোনো নজির নেই, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আজ তার বক্তব্যের শুরুতেই কলকাতা হাইকোর্ট, বিচারপতি, বিচার ব্যবস্থাকে কৃতজ্ঞতা ধন্যবাদে ভরিয়ে দিয়েছেন। ভাবতে পারেন সত্যি ক্ষমতায় থাকা না থাকাতে কতটা তফাৎ হয়ে যায়। দেখুন 2025 এবং 2026-এর ছবিটা এবারও পাশাপাশি। বিজেপির কাছে এত অর্থবল, এজেন্সি, বিচার ব্যবস্থার একাংশ, ইলেকশন কমিশন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, পেগাসাসের মতো সফটওয়্যার লাগিয়ে আমাদের ফোনে আড়ি পেতেও বাংলা জিততে পারেনি। আজকের এই ঐতিহাসিক সমাবেশকে সফল, সার্থক এবং সাফল্যমণ্ডিত করার জন্য মহামান্য কলকাতা হাইকোর্ট, বিচারপতি সহ বিচার ব্যবস্থার প্রত্যেককে আমরা আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। অনেকে বলছেন একেই বলে ঠেলার নাম বাবাজি। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আমার প্রশ্ন থাকবে, ক্ষমতায় থাকার সময় 21শে জুলাই আর ক্ষমতায় না থাকার সময় এই 21শে জুলাইয়ের মধ্যে আর কি কি তফাৎ দেখলেন? সুমনদা, প্রথমে আমি 6টা পক্ষের একটা ছোট্ট হিসেব দিচ্ছি। এটা ঠিক যে কালীঘাট তৃণমূল কংগ্রেসের কিন্তু জনসমাগম বেশি ছিল, আর এটাও ঠিক যে ঋতব্রতদের হাতে 65 জন বিধায়ক থাকা সত্ত্বেও কর্মী যে তাদের সাথে নেই তার কিন্তু একটা পরিষ্কার রিফ্লেকশন ঋতব্রতদের সমাবেশে ধরা পড়েছে। এখানে যেটা আপনাকে বলতে চাই, কাকলি ঘোষ দস্তিদাররা
তারাও তাদের মতন করে করেছেন, কিন্তু তাদের অবস্থানটা অনেকটা আমেরিকার স্যাটেলাইট একটা ভয়েজার পাঠিয়েছিল, যেটা নেপচুনকে ক্রস করে মানে আমাদের সৌর জগতের বৃত্তের বাইরে চলে গেছিল। অর্থাৎ এনসিপিআই এই তৃণমূল কংগ্রেসের এই গণ্ডির মধ্যেই আর নেই, সে সৌরজগতের বাইরে চলে গেছে। কংগ্রেস কিন্তু আমি বলবো আমার চোখে ধরা পড়েছে যে ইনডোর থেকে আউটডোরে এসেছে এই পরিবর্তনের পরে, এবং যে কংগ্রেস মহাজাতি সদনে মানে অনুষ্ঠানটা করত, সেই কংগ্রেস আজকে শহীদ মিনারে সমস্ত নেতাদের উপস্থিতিতে তাদের এই সমাবেশটা হয়েছে এবং যথেষ্ট চোখে পড়ার মতন ভিড় ছিল এবং ঐক্যবদ্ধ একটা চেহারা কংগ্রেসের ছবি ধরা পড়েছে। আমি বিজেপির জায়গা থেকে যদি দেখি যে সবচেয়ে মানে আনন্দিত অবস্থা বিজেপির নেতারা ভাবছে যে ভাই বিরোধীরা মানে ছত্র মানে খান বিভক্ত বলছেন, একের পর এক মানে শাখায় বিভক্ত। এটা বিজেপির জন্য কিন্তু খুবই মানে আশাপ্রদ যে বিরোধী যত বিভাজিত হবে শাসক তত করবে। কিন্তু বিজেপির জন্য একটা চিন্তারও কারণ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সমাবেশে এমন কিছু লোক এসছেন, শেষ পর্যন্ত বুলডোজারের প্রতিরোধে আসেনি তো তারা, মানে কোনো একটা জায়গায় কিন্তু আমার মনে হয়েছে হকারদের একটা অংশ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশে হাজির হয়তো হয়েছেন। সুমনদা, আমি খুব পরিষ্কার করে আপনাকে বলতে পেরেছি, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সমাবেশের পরেও আমি এক্সপেক্ট করেছিলাম, হয়তো অনেক নাগরিক এক্সপেক্ট করেছিলেন, যে তিনি 15 বছরের তার শাসনের যে অব্যবস্থা, দুরবস্থা, সেগুলো অন্ততপক্ষে প্রকাশ্যে ক্ষমা চাইবেন। তিনি পরিষ্কার বলবেন যে দেখুন, আমি 15 বছরের মধ্যে আমার কিছু অনাচার ছিল, অবিচার ছিল, অত্যাচার ছিল, সেগুলো আমি প্রকাশ্যে ক্ষমা চাইছি। অভিষেকও আমি এক্সপেক্ট করেছিলাম জনগণের কাছে ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে কিন্তু নিজেকে এলিভেট করা যায়, কিন্তু সেই সুযোগটা তারা নিলেন না, এটা একদম পরিষ্কার। যেটা আজকের সমাবেশে ধরা পড়েছে সেটা হলো যে তিনি আগামী দিনের প্রস্তুতির কথা বলছেন, আগামী দিনে তিনি জেলায় জেলায় যাবার কথা বলছেন, সেটা ঋতব্রতও বলছেন। শুধু কর্মসূচির প্রস্তুতি নয়, তিনি বলছেন যে ডায়েরিতে লিখে রাখুন আজকে যারা মারছেন, মানে প্রায় ওই ডিজে হুমকির মতোই একেবারে নোট করার কথা বলছেন একেবারে। ফলে আমি কিন্তু বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের কাছে পৌঁছতেই পারেন, কিন্তু একটা মানুষের সমর্থন যদি আপনাকে জোগাড় করতে হয়, অর্থাৎ কর্মীর থেকে যদি সাধারণ নাগরিকের গণ্ডিতে যেতে হয়, তাহলে আপনাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু তার কৃতকর্মের জন্য তিনি অনুতপ্ত যদি না হন, ক্ষমা যদি না চান, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লাগেজকে নিয়ে যদি উনি চলতে চান, তাহলে কিন্তু আমি বলবো ভুল হবে। কারণ যে দুটো লোক এই সব সাফল্যের পেছনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যের পেছনে কাজ করেছে, একজন হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আরেকজনের নাম আমি পরিষ্কার বলতে চাই কুণাল ঘোষ। এই দুটো মানুষ না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আজকে সভা করা সম্ভব ছিল না। কল্যাণ কিছুটা আবেগতাড়িতভাবে হয়তো সময় নিয়েছে, তাই বলে সবার সামনে তোমাকে অপমান করতে হবে কল্যাণকে? কল্যাণ কতদিন তৃণমূল কংগ্রেসে থাকতে পারবে? তৃণমূল কংগ্রেসে কল্যাণকে আদতেও থাকতে পারবে? যে আপনাকে বুঝতে হবে দিদিমণি, ক্ষমতার ভিত্তি নেই আপনি, একজন মানুষকে অপমান আপনি ওইভাবে করতে পারেন না সবার সামনে। একটু বেশি বক্তৃতা করেছে, তাকেও সেইভাবেই ডিল করার কথা ছিল। এবার মূল প্রশ্নে আসি যে দেখুন সুমনদা, পরিষ্কার ক্ষমতায় যখন ছিল কার্যত সারা রাজ্যটাকে অচল করে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতেন। এই আজকের দিনটা সাধারণত 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় মানে স্বঘোষিত মানে বলা যায় ছুটির দিন ঘোষণা করতেন, প্রায় প্রত্যেকেই ছুটি মনে করত। এবং দিনের পর দিন এই প্রশ্নটা আমরা রেখেছিলাম যে ধরুন আমি একটা ট্রেনে আসছি, বুক করে এসছি, আমার মানে সিট রিজার্ভ সিট, তৃণমূলের ছেলেরা আসতো, দাদা আমাদের জায়গা ছেড়ে দিতে হবে। কেন ভাই ছেড়ে দিতে হবে? 21শে জুলাই আপনি জানেন না? এই গলার টোন দিয়ে তারা আমরা কথা বলতো, এবং ট্রেনের রিজার্ভ সিট ছেড়ে দিতে হতো তৃণমূল কংগ্রেসের সেই কর্মী বাহিনীর কাছে। দিনের পর দিন আমরা দেখেছি যে জেলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী বাহিনী জেলাতে বাস মানে তুলে নিত, মানুষ যেতে পারত না, অসহায় অবস্থা, বাস তুলে নিত এবং বাসের মালিককে এরকম করে আগের থেকে মানে মানে রীতিমতন যেভাবে চাপ তৈরি করতো, সব বাস জানি ওখানে থাকে আমাদের ওখানে, মানে বাসের মালিক মনে করতো যে বাবা বাসটা দিয়ে আমি বাঁচি। যে অত্যাচার এই 21শে জুলাই করা হয়েছে, দিনের পর দিন দেখেছি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যাচার নামিয়ে আনতো 21শে জুলাইয়ের নাম করে, একটা এলাকা দখল করা, জোর জবরদস্তি লোককে নিয়ে যাওয়া, একজন রিক্সাওয়ালা যেতে চাইছে না, যে সেই রিক্সাওয়ালাকে জোর করে নিয়ে যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাহিনী। পুলিশ প্রশাসনকে ব্যবহার করত যে এই থানার থেকে এত নিতে হবে, ওই থানার থেকে এত নিতে হবে। বাস চালকদের উপর যে অত্যাচার তিনি করতেন দিনের পর দিন, বাস চালকরা বাধ্য হতো বাস দিতে।
ট্রেনের যে লোকটা আসতো তার সিট ছেড়ে দিতে সে বাধ্য হতো। এমনকি খাবারের দোকানগুলো পর্যন্ত অত্যাচারিত হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাহিনীর কাছে। তার জন্য কোনো ক্ষমা প্রার্থনা করেছি কেউ? কোনো ক্ষমা প্রার্থনা করেছে? যে ধরনের অত্যাচার মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের নাম করে করত, মানুষ কিন্তু বিরক্ত প্রচন্ড ছিল। আজকের দিনটা আমি বলতে পারি, আজকে আপনার ক্ষমতা হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি লক্ষ্য করে দেখেছেন যে সারা রাজ্য কিন্তু সচল আছে। আজকে সারা রাজ্যে কোনো একটা অভিযোগ নেই যে ট্রেনের আমার সিট বুকিং ছিল, আমাকে জোর করে মানে সরিয়ে দিয়েছে। কোনো অভিযোগ কোনো বাসওয়ালা করেনি, করে আসেনি যে আমার বাস জোর করে তৃণমূলীরা তুলে নিয়ে গেছে। আজকে কোনো রিক্সাওয়ালা, আমার পালায় বলছি, আমি সিটি অঞ্চলে একটা রিক্সাওয়ালা একটা কমপ্লেন করেনি যে তারা জোর করে নিয়ে গেছে। তার কারণটা হলো আজকে পুলিশ আপনার নেই, আজকে প্রশাসন আপনার নেই, আজকে মাসল বাহিনী আপনার নেই। আপনি যে কায়দায় দিনের পর দিন এই কাজগুলো করতেন এই 21শে জুলাইয়ের নাম করে, সেটা এক ধরনের অত্যাচার ছিল। ক্ষমা যদি না চান মানুষকে পাবেন না। ঠিক কথা বিশ্বনাথ দা, আমি খুব আশা করেছিলাম আপনি যদি আজকে একটু থাকতেন। আপনি যা বলছেন, আমাদের পুলিশ নেই, আমাদের প্রশাসন নেই, 1 মিনিট, কিন্তু আমাদের একটা জিনিস আছে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছে। এবং আমরা যারা একটু আগে প্রসন্ন আমাকে বলছে, খোঁজা দিচ্ছিলেন না, তুমি পেয়েছো পঞ্চায়েত পেয়েছো? না না দাদা, কিচ্ছু পাইনি। আপনারা যারা সব পেয়েছেন, তারপরে 1 মিনিট, আপনারা যারা সব পেয়েছেন তারপরও বেইমানিরা যেভাবে করলেন, এটা আপনাদের পেডিগ্রি। আপনারা যারা কিচ্ছু পাইনি তারপরও যেখানে থাকা সেখানেই আছি, এটা আমাদের পেডিগ্রি। এটা হলো পেডিগ্রি তফাৎ, পেডিগ্রি হচ্ছে এটা হলো পেডিগ্রি তফাৎ। এবং সেই পড়ে আসবেন না পরের বার। বিড়লা তারামণ্ডলের একই কথা আপনারা সেদিনকেও শুনেছিলাম, আজও শুনি। বিশ্বনাথ দা যদি বাইরে বেরোতে পারবেন না, দেখতে পেতেন পুলিশ প্রশাসন বাদ দিয়েও মানুষের আবেগ কোন দিকে রয়েছে। আমি আজকে বই পড়ে আসবো, আগে আপনারা একই কথা রোজই শুনি কেন? আপনি কি বেঈমানি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন, আজীবন শুনবেন। আপনি একটা কাজ করুন, আজীবন শুনবেন। আপনি যে এলাকা থেকে বিধায়ক হয়েছেন, যে এলাকা থেকে বিধায়ক হয়েছেন, বাংলাকে হুইসেল ব্লো করে দেখুন না। আপনারা ইংলিশ শব্দ মালদা থেকে জিতেছেন তো, হুইসেল ব্লোয়ার, এটা বাংলা করুন না। জান না, আরে বিধানসভায় হুইসেল বাজান না, এটা অশিক্ষিত বিধানসভায় হুইসেল বাজান না, আপনি বিশাল শিক্ষিত। একেবারে অসংসদীয় শব্দ নয়। ঠিক আছে, আমি এইখান থেকে আপনাদের সামনে আসবো একেবারে খুব স্পষ্ট করে। সেটা হচ্ছে যে খানিকক্ষণ আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিমানের কথা হচ্ছে, কি হয়েছে দেখাবো, পাশাপাশি আবার একেবারে মদন মিত্রের কড়া আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, পাল্টা কালীঘাট তৃণমূলের জবাবও পরপর। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিচ্ছি। এই মঞ্চ থেকে ও 1 ঘন্টা সময় দিয়েছে, আমি 2 ঘন্টা সময় দিয়ে গেলাম। সেও একদিন ছিল, এও একদিন। তখন সবাই কাছাকাছি, যেন মিলে সুর মেরা তুমহারা। আর আজ একসময়ের বন্ধুরা যে যাকে যেভাবে পারলেন আক্রমণ করলেন। শনিবার ঋতব্রত তৃণমূলকে নিশানা করে তাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার 21শে জুলাইয়ের মেয়র রোডের মঞ্চ থেকে পাল্টা জবাব দিলেন মদন মিত্র। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিচ্ছি। কেউ আসবে না, ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে। অভিষেক, এটা ঠিক, ডায়মন্ড হারবারে চমকেছিস, তোর চমকানিতে সিপিএম চমকাতে পারে, এই সভাকে চমকাবার ক্ষমতা তোর নেই। তাই এই মঞ্চ থেকে ও 1 ঘন্টা সময় দিয়েছে, আমি 2 ঘন্টা সময় দিয়ে গেলাম। 2 ঘন্টার মধ্যে তুই এসে এই জনসভায় এসে বল, আমি আমার অন্যায় স্বীকার করছি, আমার ভুল স্বীকার করছি, আমার জন্যে এই গোটা পার্টিটা শেষ হয়ে গেছে, আমি আমার এই পাপ থেকে মুক্ত হতে চাই। প্রকাশ্য সমাবেশে আমি ক্ষমা চেয়ে বলছি, আমায় ক্ষমা করো। ঠোস কথা বলবে না, যারা লিফটে করে উঠে রাজনীতি করছে তারা শেষ কথা বলবে না, প্যারাসুট থেকে এসে যারা রাজনীতি করছে তারা শেষ কথা বলবে না। শেষ কথা বলবে যারা রক্ত ঝরিয়ে, প্রাণ ঝরিয়ে, নিজেদের সবকিছু দিয়ে তারা যখন সেই আন্দোলন করবে, তারাই শেষ কথা বলবে। আমি নেত্রীকে অনুরোধ করব, দয়া করে আগামী দিনে একটা কেউ ফেরত নেবেন না। ছোট্ট
ছেলে কত কষ্ট করে রোজগার করে লিপস অ্যান্ড বাউন্সের নামে, আর সমস্ত টাকাটা দিয়ে প্লেন আর হেলিকপ্টার কিনে সেই দিয়ে গোটা পার্টিটার খরচ চালায়। সেলাম অভিষেক, আমি তোমায় সেলাম জানাই। কিন্তু যেদিন খবরের কাগজে দেখলাম অরূপ বিশ্বাস গিয়ে তালা চাবিটা মেরে দিয়েছে, সেদিন জানতে পারলাম ওই টাকাটা অভিষেকের পিতৃদেবের ছিল না, ওটা তৃণমূল কংগ্রেসের টাকা ছিল। লজ্জা লাগে না? পার্টির গোটা টাকা যদি হচ্ছে কর্মীদের জন্য ব্যবহৃত না হয়ে শুধুমাত্র আকাশ বিলাসে ব্যবহৃত হয়, হপকিন্সে চোখ দেখাতে যাচ্ছেন, জানাতে হবে তো ওটা পার্টির টাকা কি পার্টির টাকা নয়। একজন চার্টার্ড মাফিয়া আর তার কিছু রিংমাস্টার, যে রিংমাস্টাররা এগুলো করেছেন, কোনো গণতন্ত্রের পরিবেশই ছিল না। তুই তোকারি হেলিকপ্টার বালিশ অর্থাৎ আকাশ থেকে বিছানা, দুই শিবিরের লড়াইয়ে কটাক্ষে বাদ গেল না কিছুই। 5 ওয়াট 10 ওয়াটের বাল্ব সে এখন ভাবছে আমি হ্যালোজিন হয়ে গেছি। এর আগে কালীঘাট তৃণমূলের ভেতর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঋতব্রত তৃণমূলকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করছিলেন তিনি, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষণ ধরে বক্তৃতা করায় বিরক্তি প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চেই দুজনের মধ্যে বাদানুবাদ হয়। এরপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উত্তেজিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, আপনি এরকম করবেন না, আপনার সঙ্গে তো কেউ নেই, সবাই তো ঘরে ঢুকে গেছে, একমাত্র আমি ঘুরে বেড়াচ্ছি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে এসেছেন, অভিষেক আছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এই মহতী সভায়, তাদের অভিনন্দন জানাই। গত 2.5 মাসে আপনাদের বাড়িতে আক্রমণ হয়েছে, আপনারা অনেকে আহত হয়েছেন। এই মন্তব্য করেই মঞ্চ ছেড়ে চলে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও পরে এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়ায় তিনি বলেন, শারীরিক অসুস্থতার জন্য তিনি মঞ্চ ছেড়ে চলে যান। অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, খানিকক্ষণ আগে তর্ক হচ্ছিল না যে ট্রেটার না হুইসেল ব্লোয়ার, সেই পুরাণের যুগ থেকে তো এই বিতর্ক চলছে। ধরুন বিভীষণ রাবণের কাছে ট্রেটার, আবার রামের কাছে হুইসেল ব্লোয়ার। এবার কথা হচ্ছে কে রাম কে রাবণ আমাকে জিজ্ঞেস করবেন না, তার কারণ সেইটা না, আমি মজা করলাম, একটা পৌরাণিক উদাহরণ দিলাম, কিন্তু আমি বলছি সেইটা আসলে নির্ধারণ করে ক্ষমতা, আর ক্ষমতা যদি চলে যায় বাজার দরও কমে। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিজোটের বৈঠকে সোনিয়া গান্ধীর পাশের চেয়ারটাতে বসানো হতো, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত থাকলে তার চেয়ার ফাঁকা রেখে ইন্ডিজোটে প্রতিবাদ জানানো হতো, সেই মমতা বন্দ্যোপাধ্যায় 4 মের পালাবদলের পর বারবার প্রকাশ্যে অবিজেপি দলগুলোকে, এমনকি লেফট আলট্রা লেফট সবাইকে আহ্বান জানাচ্ছেন, আর কংগ্রেস সিপিএম প্রকাশ্যে কটাক্ষ করে সেই প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে। ভাবা যায়? হারের পর মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, রোজ 2 ঘন্টা করে অফিসে বসছি, অন্য বিজেপি বিরোধীরা আসুন। কেউ তো গেলেনই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিল কংগ্রেস এবং সিপিএম। আজ 21-এর মঞ্চ থেকে উদার আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায়ের, বিজেপির বিরুদ্ধে লড়তে চাইলে একসঙ্গে আসুন, আগামী দিনে বাংলায় সবাই মিলে একসঙ্গে জোট করব। কি বললেন দেখি একবার। আমি আগেই বলেছিলাম, বাবুররা জানে, দোলারা জানে, রবীন্দ্র জয়ন্তীর দিন যে আসুন আমরা সারা ভারতবর্ষে ইন্ডিয়া জোট নিয়ে লড়াই করি, বাংলাতেও করি। আমার কারো প্রতি কোনো ইগো নেই, আমার কারো প্রতি কোনো গ্রিভ্যান্সেস নেই। আর তা নাহলে মনে রাখবেন, আজকে যারা বিজেপির কথায় দলীয় অফিস খুলতে পারছেন, মিছিল মিটিং করছেন, আমাদের শেষ করার পরে ওদেরও কিন্তু আপনাদের শেষ করে দেবে। আমি চাই না গণতন্ত্র শেষ হোক, গণতন্ত্র লুণ্ঠিত হোক। এখনো যদি বিবেকের জাগ্রত চেতনা থাকে তাহলে মনে রাখবেন সবাইকে এক হয়ে লড়া দরকার। এর উত্তর এলো সরাসরি 2.5 কিলোমিটার দূরে কংগ্রেসের 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। অধীর চৌধুরী ওই শহীদ মিনার ময়দান থেকে বললেন, দিদির নাটকে বিশ্বাস করবেন না। দেখব। এই বাংলায় বিজেপি পার্টিকে একসঙ্গে নির্বাচনী
সহযোগিতা করে নির্বাচনী গঠবন্ধন বানিয়ে এই বিজেপি পার্টিকে এই বাংলায় প্রবেশ করিয়েছেন মমতা ব্যানার্জি। আপনারা ভুলে গেছেন? দিদির সব কিছু দেখবেন, দিদির নাটকে বিশ্বাস করবেন না। ইতিহাসের কথা বলছি, ইতিহাসের কথা বলছি। আমাদের পঞ্চায়েত ভোট করতে দেয়নি, মিউনিসিপ্যালিটি ভোট করতে দেয়নি, কোথাও রাজনীতি কথা বলতে দেয়নি। মিথ্যা কেস আর মিথ্যা কেস। আমার জেলা মুর্শিদাবাদে শয়ে শয়ে আমাদের কংগ্রেসি কর্মীদেরকে পানি কেস দেওয়া হতো। পানি কেস মানে কি জানেন? মাদক পাচার কেস, যাতে কংগ্রেস করতে না পারে। দেখুন, এখানেও তফাৎটা হয়ে গেছে ক্ষমতায় থাকা এবং না থাকা। ক্ষমতায় থাকলে এখন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই বলতেন যে এই রাজ্যে আমার কাউকে দরকার নেই, আমার একলা চলই হচ্ছে এই রাজ্যে নীতি। আর এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে পড়ে গেছে হঠাৎ সেই ইন্ডি জোটের কথা। আমি এই কথাটা বললাম তার কারণ একটা এই বছরের উদাহরণ দিই। 7ই এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় এই কংগ্রেসকে, এই বামেদের, এই অন্যান্য অবিজেপি দলগুলোকে, এই রাজ্যের যারা লড়াই করছিল বিজেপির বিরুদ্ধে, কি বলেছিলেন দেখেন। গদাই মাধাই জগাই, বিজেপি কংগ্রেস সিপিএম তিনটে সেম সেম। মনে রাখবেন, যারা একদিন সিপিএম করতো তারা আজকে বিজেপি করে। এই স্মৃতিটা এখনো জেগে আছে বলেই কি সৌম্যরা একেবারে পত্রপাঠ ওই প্রস্তাব ওই 2.5 কিলোমিটার দূরে শহীদ মিনার ময়দান থেকে আজই নাকচ করে দিল? এত তারা ছিল সৌম্য? দেখুন সুমনদা, আপনি আগে একটি রাম রাবণের সব বলছিলেন, হ্যাঁ খুব ভালো লাগছিল শুনতে। তো আমি কাউকে সিঙ্গুলার নেমে বলছি না, মানে একই কথা শুনি তব মন্থরাদের মুখে। এখন এই শুরুতেই এত সুন্দর তরজা দেখলাম না দুই তৃণমূলের। তৃণমূল এখন অনেক প্রকার, তৃণমূল কয় প্রকার জানি না, মাধ্যমিকে প্রশ্ন উত্তর আসবে কিনা, 10 নম্বরের কোশ্চেনও আসতে পারে। তৃণমূল কয় প্রকার, কেউ জেলে, কেউ বেলে, কেউ এলো বলে, এরকম আর কি। তো এই যে ডাক টাক শুনছেন, বাংলা একটা কথা যে নিশির ডাক, আমরা জানি তো নিশির ডাকে, জানেন তো নিশির ডাকে আপনি বেরিয়েছেন কি আপনি মরেছেন, তো এটা নিশির ডাক। তো এখন দেখুন, আমরা কেউ ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি, মানে আমি বলছি যে কয়েকবার ডাকে সাড়া দিয়ে সেটা অভিজ্ঞতা হয়েছিল। নিশির ডাক, আপনি ডাকে সাড়া দিয়ে আপনি মরেছেন। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, কেউ কেউ বলে কি আমরা দেখুন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটিতেও, ইস্ট জর্জিয়াতেও পড়িনি, আর আমরা এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স থেকেও পড়াশোনা করে আছি। এখন কে কার, দেখুন এত বড় একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে 1998 সালের পর থেকে 93 সালে 33 বছর আগের একটা ঘটনা আপনাদের স্টুডিওতে বলছিলাম আমি। দেখুন ইন্টেনশন কি দুটো দলে। তৃণমূল আমি ধরলাম কেউ বালিশ চাটা বলছে, এখন যদিও সেই বালিশ চাটা কখনো মাথার বালিশ ছিল, কখনো পাশ বালিশ ছিল, জানলে ওদের নেব না, আবার নিয়ে নিবে, কোনো ঠিক নেই। কিন্তু আপনি কারোর উপর বাউচ করতে পারবেন না, প্রসূনবাবু কোন দিকে থাকবেন, উনি কোন দিকে থাকবেন, কালকে দেখবেন এদিক ওদিক হয়ে গেল। আমরাই ভুল করে ফেলি। হ্যাঁ, তোমরা কোন দিকে থাকবে সেটা নিশ্চিত আমরাও ভুল করে ফেলি। কেন বলি? কারণ ওটা তো তোমার হাতে নেই, হাই কমান্ডের হাতে। আমরা বুঝি না তো কে তৃণমূল। আপনি জানেন কখন কে তৃণমূল? আপনি বলতে পারবেন কে তৃণমূল, কালকে কোনটা কালীঘাট তৃণমূল, কোনটা বালিশ চাটা তৃণমূল, বলতে পারবেন? পারবেন না। যাই হোক, আমি ওই বিতর্কে যাচ্ছি না, সেটা ওদের ব্যাপার, ওরা করুক, যা খুশি করুক, ওদের নিজেদের ব্যাপারে। এই যে রাম রাবণের কথা বলছি না, রাম রাবণের যুদ্ধ হয় দেখবেন, গ্রাম বাংলা রাম রাবণের যুদ্ধ হচ্ছে, খুব মারামারি হচ্ছে, খুব দেখবেন যুদ্ধ হচ্ছে, রাম রাবণকে মারছে, রাম রাবণকে মারছে। ঠিক দেখবেন যখন যুদ্ধ মানে যাত্রা শেষ হয়ে যায়, পিছনে গ্রিন রুমে বসে দুদলেই একসঙ্গে বসে বিড়ি ভাগ করে খায়। এদের হচ্ছে সেই যুদ্ধ, হোক, আমাদের তাতেও আপত্তি নেই। তো এই ভাগ করে ধূমপানটা যদি দিল্লিতে হয়, ধরো মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীর মধ্যে, তো তোমাদের তো সেটাই মানতে হবে, আর মঞ্চের সামনে হাততালি দিতে হবে। নেতারা তো বলে যে নিষিদ্ধ ডাক, আপনি কেন বিশ্বাস করছেন না? শুনুন না, তো আমি শুধু একটা কথাই বলি যে একবারও শুনেছেন এই দুটো মঞ্চ থেকে আজকে একটা কথা হলো যে 2011 সালের মে মাসে যে কমিশনের সুশান্ত চ্যাটার্জি কমিশনটা হয়েছিল, সেই কমিশন আমার মে মাসে যতটুকু মনে পড়ছে তার ঠিক 3 বছর মানে 14 ডিসেম্বর মাসে কমিশনটা রিপোর্ট হলো। গতকাল সেটা টেবিল হলো। আমি বলছি অবজারভেশনের রিপোর্টগুলো যে আছে, সেই অবজারভেশনের রিপোর্ট অবধি কেন, আমি জানতে চাইছি আজকে কেন মমতা ব্যানার্জি সেদিন অ্যাপিয়ার হলেন না কমিশনের কাছে। আমার প্রশ্ন যে মনীশ গুপ্তকে কেন আজকে স্কট ফ্রি রাখা হলো? তখন তো এই তৃণমূল ভাগ ছিল না, তখন এই নেতারা তো সবাই একসঙ্গে ছিলেন। ইনফ্যাক্ট কালকেই তো জানতে পারলাম যে অন রেকর্ড পঙ্কজ ব্যানার্জি ওই রকম একটা প্রতিবাদ করেছেন, কেউ আমরা জানতাম না, তুমি জানতে না। আমি বলছি তাহলে এই বিবেক যাদের আজকে সব জেগে উঠছে, সেই বিবেকবান নেতারা তো সব একসঙ্গে ছিলেন ভাই, কেন সেদিন প্রতিবাদ করেননি? সেদিন আপনাদের ক্ষমতার আস্ফালন ছিল। আজকে যে কমিশন বলছে যে রেকমেন্ডেশন ছিল, আমি শহীদদের দাম কখনো মাথার দাম কোনো ঠিক হয় না, শহীদদের মৃত্যুর কোনো দাম হয় না, তারা ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি, আমরা রক্তাক্ত হয়েছি সেদিন। আপনি 25 লক্ষ টাকা তাদের মৃত শহীদ পরিবারকে এবং তাদের আহত হাজার হাজার ছেলে তাদের 5 লক্ষ টাকা করে কেন রেকমেন্ডেশন মানা হয়নি? আমি জানতে চাইছি কেন সুশান্ত চ্যাটার্জির কমিশন
13 বছর টেবিল হলো না বিধানসভায়, কি জন্য সুশান্ত চ্যাটার্জি কমিশনের এত বড় রিপোর্ট থাকা সত্ত্বেও মনীশ গুপ্তকে এমএলএ করতে হয়েছিল? আমার প্রশ্ন, তিনি হেরে যাওয়ার পরেও যাদবপুরে ইনফ্যাক্ট মাননীয় বিচারপতি দেখে যেতে পারলেন, দেখে যেতে পারলেন, 2 বছর তিনি হলো হেরে যাওয়ার পরেও, তিনি হ্যাঁ। হেরে যাওয়ার পরেও কেন সেই লোকটাকে কি বাধ্যবাধকতা ছিল তাকে রাজ্যসভায় পাঠাতে হলো? কি ধামাচাপা দিতে চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে? তাহলে আমরা আজকে শহীদ তর্পণে যে আমরা 13 বছরের শহীদ পাইনি, আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর সরকার, আমরা সেই শহীদদের যেমন তর্পণ করছি, আমরা তপন কান্দুকেও শ্রদ্ধা জানাচ্ছি, তপন কান্দুকে, পূর্ণিমা কান্দুদের কথা বলছি, আফরাজুলের কথা বলছি, তামান্নার কথা বলছি, আমরা ভুলে যাইনি সেদিনকার কথা। ক্ষমতার দম্ভে অহংকারে মমতা বন্দ্যোপাধ্যায় শহীদদের পরিবারকে নিয়ে রাজনীতি করেছেন, এই রাজনীতি করেছেন, রাজনীতির রুটি শিখেছেন, এবং ওই শহীদের মঞ্চ 1998 সালের পরে আপনি বলছেন বিজেপির বিরুদ্ধে লড়াই, ওখানে জর্জ ফার্নান্ডেজ নিয়ে ওই মঞ্চে দাঁড়িয়ে বিজেপির নেতাদের নিয়ে তারা আস্ফালন করেছেন, আর কংগ্রেসকে দুর্বল করেছেন সারা ভারতবর্ষে। কংগ্রেস মুক্ত, যেমন মোদী দেখেন কংগ্রেস মুক্ত ভারতের কথা, পশ্চিমবাংলাতেও কংগ্রেস মুক্ত বাংলার কথা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মঞ্চকে ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমি চাইলেই এই প্রশ্নটা করতে পারতাম, কিন্তু করব না। যে মনীশ গুপ্তর ফাইল খোলার দাবি বলে তুমি করে দিলে। না, আমি করছি না, কোন প্রশ্নটা করছি না সেই প্রশ্নটা বলে দিচ্ছি আর কি। যে মনীশ গুপ্তের ফাইল খোলার দাবিতে আজকে সৌম্যদারা সভা করলেন, সেই মনীশ গুপ্তর সৌম্যদা নিজে কেন নির্বাচনী প্রচার করেছিল আমি প্রশ্নটা করছি না। যে সিপিএম সরকারের আমলে এইভাবে 14 জনকে গুলি করে মারা হয়েছিল, আমি প্রশ্নটা করছি না, উত্তর দিচ্ছ কেন? আমি এই প্রশ্নটা করছি না যে সিপিএম সরকারের আমলে এই খুন মানে এই খুনটা হয়েছিল, তাদের সঙ্গে এই অধীর বাবু তখন সভাপতি সম্ভবত, তখন কেন জোট করেছিল কংগ্রেস? আমি এই প্রশ্নটা করছি না, কারণ আজকের দিনে আমি প্রশ্নটা করিনি দাদা, আমি প্রশ্নটা তো করি, উত্তর দিচ্ছ কেন? কারণ বিরোধীদের দুর্মুষ করার জন্য মঞ্চকে ব্যবহার করার জন্য প্রশ্নটা করি, উত্তর দিও না। আজকে দিন দেখতে হচ্ছে না, আমার শুধু দুজনকে আমি থামাবো। আমার শুধু অনিমা একটা বিনীত প্রশ্ন, তুমি ইতিহাস বলছো তো, আমি বলছি যে আজকে যাদের জন্য শহীদ তর্পণ, সেই 93 সালে যাদের সরকার গুলি চালিয়ে 13টা জলজ্যান্ত যুব কংগ্রেস কর্মীকে মেরে ফেলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সহকর্মীদের মেরে ফেলেছিল, আজ তাদেরই মঞ্চের ওপর থেকে কি বিচিত্র দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় মহাজোটের জন্য আহ্বান জানাচ্ছেন। দেখুন, ইতিহাস সঙ্গে সঙ্গে এটা জিজ্ঞেস করতে হবে। যখন ফ্যাসিস্ট শক্তির উত্থান ঘটে, তখন তার বিরুদ্ধে হাজার মতবিরোধ সত্ত্বেও আপনাকে একটা জোট গড়তে হবে, এটা নেসেসারি নয়। না, কিন্তু ইস্যুটা হচ্ছে আমি 33 বছর ধরে এই ইস্যুটাকে বাঁচিয়ে রেখেছি, বাঁচিয়ে রেখে আমি সেই মঞ্চের ওপর থেকে যারা গুলি চালিয়েছিল, যাদের সরকার গুলি চালিয়েছিল, তাদেরই জোটে রাখছি। হবে কি হবে না সেটা প্রসঙ্গই নয়, কিন্তু আজকে ফ্যাসিস্টরা যেভাবে দাঁত নখ বার করেছে, তাদের ব্যাপার, কিন্তু মানুষ আজকে বেছে নিয়েছেন তারা আজকে। আমরা যদি বলি রাজনীতি করেছো বিজেপির বিরুদ্ধে, খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, আমি জাস্ট রেসপন্ড করবো। বিশ্বনাথ দা একটা অবজারভেশন রেখেছেন যে মানে উনি ভিড় নিয়ে কথা বলছিলেন, যেহেতু আমাদের সঙ্গে সম্পর্কিত তাই রেসপন্ড করতে হলো। কংগ্রেস চোখে পড়ার মতো বিশ্বনাথ দার বক্তব্য ছিল, এবং আমাদের থেকে ওনাদের ভিড় বেশি হয়েছে। আমি ডেফিনেট বিশ্বনাথবাবুর 2 জায়গাতেই গিয়েছিলেন, আমি জানি 2 জায়গাতেই হেড কাউন্ট করেছেন। হয়তো ওনার পরে দ্রুত লেখা বইটার নাম হবে হাউ টু কাউন্ট এ ক্রাউড ইন পলিটিক্যাল র্যালি। আমরা আশা করব এত ভালো গুনেছেন 2 জায়গাকে, এটা আমরা খুব ইমপ্রেসড যে এরকম যদি কাউন্টিং আমরা পেয়ে যেতাম, প্রত্যেকটা থেকেই পাবো আশা করি। নাম্বার 2, কল্যাণ ব্যানার্জি আপনারা বলছিলেন খুব ভালো একজন, মানে উনি যেটা বলে কাজ করেছেন, উনি বললেন ডেফিনেটলি কাজ করেছেন, পুরস্কারও পেয়েছেন আজকে। কাজ এবং সাথে সাথে পুরস্কার মঞ্চের ওপরে কোনো ইনস্ট্যান্ট জাস্টিস হয় এখানে কোনো অসুবিধা নেই। আপনারা বেশ সেন দৃষ্টিতে নজর রাখছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরে না কি বলছেন আপনারা। আর দ্বিতীয় হচ্ছে যে কংগ্রেস বলছে, মঞ্চ থেকে বলেছেন সিনিয়র লিডার নাটকে বিশ্বাস করবেন না। আমরা বললে অনেকে গায়ে লাগছে, কংগ্রেস সরাসরি বলেছে নাটকে বিশ্বাস করবেন। আমার মনে আছে প্রাইম মিনিস্টার মোদি একবার পার্লামেন্টে বলেছিলেন অধীরবাবুর কথাই, যখনই অধীরবাবু কিছু ভালো বলতে যান তখনই কি কলকাতা থেকে ফোন চলে আসে। ফোন কলকাতা থেকে কার কাছে যায়? আপনি ব্যাপারটা ভালো বোঝেন, মানে বিজেপির টিউনিংটা ভালো ধরতে পারেন না। না বুঝতে পারি, যেমন আমি প্রশ্ন দা আপনি না কিনা বলুন, যদি ভুল বলি বলুন, শোনার হ্যাবিটটা করুন। আপনি বড় অফিসার ছিলেন, আমি জানি। প্রশ্ন দা কথাটা বলেছেন না, এই কথাটা শুনতে ভালো লাগলো, আপনি ইনফরমেশন রাখেন। আরেকটা ইনফরমেশন আপনাকে দিই, যে সূর্যপুরে মেয়েটা মারা গেল না সেদিন, যখন এই যে ঋতব্রতদের যে ক্যাম্পটা যারা গেল দেখতে, ওখানে গিয়ে জিজ্ঞাসা করছে আপনারা মুখ্যমন্ত্রী আমাকে পাঠিয়েছেন, মানে একটু টিউনিংটা ভালো বোঝেন না বিজেপির টিউনিংটা?
মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন, মানে মুখ্যমন্ত্রীর কথাতে আমরা এখানে এসেছি। সাংসদ বলেছেন, না না, মুখ্যমন্ত্রীর কথাতে এসেছি। এনসিপিআই এর সাংসদ বলেছেন সৌম্য, আপনি ভালো করে আরে সে তার সঙ্গে কারা কারা ছিল, আমি কারা কারা ছিল জানেন তো? আসবো বিশ্বনাথদার কাছে, কিন্তু এখনো বিমলদা আর রবীন্দ্রনাথদার কাছে যাওয়া হয়নি। আমি দ্রুত একবার দেখাবো যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব এবং অফিসিয়ালি কংগ্রেস ঠিক কি উত্তরে বললো, দেখুন। আগামী দিন বাংলায় সবাই মিলে জোট আমরা করবার চেষ্টা করব, না করলেও ইন্ডিয়ান অ্যালায়েন্স আমরা একসাথে চলবো। ক্ষমতা চলে গেছে, সংখ্যাগরিষ্ঠ বিধায়ক সাংসদ হাতছাড়া, দলের ভেতরে বাইরে প্রতিদিন নিশানায়। এই সংকটকালে ফের ইন্ডি জোটের কথা মনে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটে ভরাডুবির পর দিল্লি উড়ে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন রাহুল গান্ধীর সঙ্গে। এই পরিস্থিতিতে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ফের বিজেপি বিরোধী সমস্ত দলকে একজোট হবার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আগেই বলেছিলাম, বাবুলরা জানে, দোলারা জানে, রবীন্দ্র জয়ন্তীর দিন যে আসুন আমরা সারা ভারতবর্ষে ইন্ডিয়া জোট নিয়ে লড়াই করি, বাংলাতেও করি। আমার কারো প্রতি কোনো ইগো নেই, আমার কারো প্রতি কোনো গ্রিভ্যান্সেস নেই। এখনো যদি বিবেকের জাগ্রত চেতনা থাকে তাহলে মনে রাখবেন সবাইকে এক হয়ে লড়া দরকার। আগামী দিন বাংলায় সবাই মিলে জোট আমরা করবার চেষ্টা করব, না করলেও ইন্ডিয়ান অ্যালায়েন্স আমরা একসাথে চলবো। কিন্তু ভোটে ভরাডুবির আগেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মুহূর্তে কংগ্রেসকে আক্রমণ করতেন, রাহুল গান্ধীকে কটাক্ষ করতেন, বিজেপির সঙ্গে এক সারিতে বসিয়ে সিপিএম কংগ্রেসকে ব্যঙ্গ করতেন। রাহুল গান্ধী হচ্ছে মোদির সবচেয়ে বড়, আর কিছু বললাম না, বুঝে নিন, সবচেয়ে বড় টিআরপি সবাই বলে। যদি এখন রাম বাম জগাই মাধাই গদাই মানে সিপিএম কংগ্রেস, আর দুর্ভাগ্যের বিষয় ওখানে ন্যাশনাল পার্টিতে ইন্ডিয়া আর এখানে বিজেন্ডিয়া। আজ হারার পর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরই পাল্টে গেছে, কিন্তু পুরনো কথা কি ভুলে গেছে কংগ্রেস সিপিএম? এই মমতা ব্যানার্জির হাত ধরে এই বাংলায় বিজেপির অনুপ্রবেশ হয়েছে। এই বাংলায় বিজেপি পার্টিকে একসঙ্গে নির্বাচনী সহযোগিতা করে নির্বাচনী গঠবন্ধন বানিয়ে এই বিজেপি পার্টিকে এই বাংলায় প্রবেশ করিয়েছেন মমতা ব্যানার্জি। আপনারা ভুলে গেছে। দিদির সবকিছু দেখবেন, দিদির নাটকে বিশ্বাস করবেন না। উনি আজকের তারিখে উনি বিজেপিকে হারানোর জন্য বামপন্থীদেরকে পাশে চাইছেন। আবার একটা সময় যখন রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল তখন বামপন্থীদেরকে হারানোর জন্য বিজেপিকে পাশে চাইতেন। এই যে বরের ঘরের মাসি কোণের ঘরের পিসি, এই ধরনের ধান্দাবাজ রাজনীতিবিদদের জন্যই পশ্চিমবাংলার মানুষের আজকে এই দুর্দশা হয়েছে যে আজকে বিজেপি সরকারকে সহ্য করতে হচ্ছে। রাজ্য রাজনীতিতে অস্তিত্বের সংকটে পড়েই কি এখন জাতীয় রাজনীতিতে ভেসে থাকতে ইন্ডি জোটের কথা শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়? আশাবুল হোসেন, সত্যজিৎ বৈদ্য ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সোজা কথা বলি, তৃণমূলকে 10,000টা ইস্যুতে আমি সমালোচনা করতে পারি। আজকে যারা শান্তির এই রকম ললিত বাণী সব শোনাচ্ছেন, তারা 15 বছর ক্ষমতায় থাকার সময় কি করেছিলেন দুবেলা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়েও দিতে পারি। কিন্তু আদালতের নির্দেশে ঘোষিত কর্মসূচির ওপর যদি রাত্রিবেলা হামলা হয়, অবশ্যই বলবো সেটা একেবারেই গণতন্ত্রসম্মত নয়। আজ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য স্বয়ং বলছেন যে আদালতের নির্দেশ সত্ত্বেও একটা অশান্তি তো হয়েছে, পুলিশ থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটল কী করে। আদালতকে 31শে জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। কিন্তু বিমলদার কাছে আমার প্রশ্ন থাকবে, এই ঘটনা তো আসলে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়দের বাড়তি অক্সিজেন জোগালো। সারা রাত নেতা নেত্রীরা থাকলেন ওই বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে, আরও হাইপ তুলতে সাহায্য হলো। বিমলদারা বলতেই পারেন এবং বলছেনও যে তৃণমূলই নিজেরা এইসব করিয়েছে, কিন্তু সেক্ষেত্রেও প্রশ্ন উঠবে ঘটনাস্থলে পুলিশ তো উপস্থিত ছিল, তারা কি করছিল? বিমলদা না, ওটা কথা বলি, অনেকক্ষণ ধরে আমরা ভীষণ ঘুম পাচ্ছিল। গ্রামে যখন ওই যাত্রাপালা শুনতে যেতাম মাঝে মাঝে, ওই যখন অভিনয়টা খুব খারাপ হচ্ছে, চেঁচাতো ঝমঝম গান বাজা, ওদের একটা টিম থাকতো, এসে একটু নাচ গান করে ঝমঝম বাজিয়ে দিত, লোকের ঘুম টুম ভেঙে যেত। এই মাঝখানে বাকি সবাই অভিনয় করতে, বাকি সবাই ইয়ে করতো, তো একটু মাঝে মাঝে একটু ঝমঝম হতে আমার ঘুমটা ভেঙে যাচ্ছিল, নইলে আমার খুব ঘুম পাচ্ছিল। তার কারণ একটাই, সেটা হচ্ছে যে আজকের এই ইয়েতে আমরা প্যাসিভ অনলুকার ছাড়া আমাদের আর কি করার আছে? যা অভিনয় করে তো ওরাই করে দিচ্ছে। তো দেখাচ্ছিল, কেউ বলছে 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি।
সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা শুধু আবৃত্তি হয়নি, নইলে বাকি সব বলেছে। আবার কেউ বলছে আমি ইন্ডিজোট আবার তৈরি করব, ইন্ডিজোটের পিন্ডি চটকে গেছে, তারপরেও তিনি ইন্ডিজোটের কথা বলছেন। ফলে এইরকম বহু নাটক দেখছিলাম, কিন্তু নাটকগুলো বড্ড দুর্বল একেবারে। এবার সত্যি কথাটা বলি, সেদিনের এই আন্দোলন, যে আন্দোলন 1993 সালে ঘটেছিল, আমার মনে আছে, আমি নিজের চোখে দেখেছি, এই দাবিটা করব না, কিন্তু আমি সেদিন হাওড়া জেলার একটি কলেজে অধ্যাপনা করার সূত্রে হাওড়া স্টেশন দিয়ে গিয়েছিলাম। তখন এত লোক বাসে টাসে আসতো না, ট্রেনে আসা নিয়েটা বেশি ছিল, এখন অনেক বেশি লোক রাস্তাঘাট ভালো বলে বাসে গাড়িতে চলে আসে। হাওড়া স্টেশনে দেখছিলাম তৃণমূলের কর্মীরা জল দিচ্ছে, এ করছে, সব আসছে, বা তৃণমূল নয়, কংগ্রেসের যুব কংগ্রেসের কর্মীরা আসছে। একটা জিনিস ছিল, আবেগটা ছিল, ডেফিনেটলি আবেগটা ছিল। আবেগটা কি? একটা হাস্যকর দাবি ছিল যে এপিক কার্ডের দাবিতে রাইটার্স অভিযান, এপিক কার্ডের দাবিতে যদি তিনি নির্বাচন কমিশনের সদর দপ্তর ছিলই না, যাই হোক আপনি রোজ এক কিন্তু কথা মানুষের আবেগ একটা কারণে ছিল, সিপিএম বিরোধী আবেগ, এবং মমতা একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন যে সিপিএম এর হাত থেকে তিনি মুক্তি দিতে পারেন, সেই জন্য মানুষগুলো এসেছিল। এবং সিপিএম সেদিন, সিপিএম সরকার হেনাস ক্রাইম করেছিল, কারণ এত লোককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারা, এটা পৃথিবীর যে কোনো দেশ হলে অ্যারেস্ট হয়ে জেলে যেত। তখনকার এই জ্যোতি বসুর লোকটা নিজে জেলে ঢুকতো, কিন্তু বেঁচে গেছিল। আমাদের দেশে তো আবার এইসব সিস্টেম নেই। ফলে এই ব্যাপারগুলো সেদিন ঘটেছে, মানুষের আবেগটাকে তো অস্বীকার করা যায় না, কিন্তু সেই আবেগটার মর্যাদা মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন। 15 বছর শাসন চালিয়েছেন। মানুষ সিপিএম এর জমানা থেকে মুক্তি চেয়েছিল। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় মুক্তি দেওয়ার বদলে এক্সট্রা শৃঙ্খল চাপিয়েছেন, একটা অত্যন্ত কুশাসন উপহার দিয়েছেন, গোটা পশ্চিমবাংলাকে শেষ করে দিয়েছেন। গোটা পশ্চিমবাংলা এখন একেবারে যে জায়গা থেকে আমাদের উঠে দাঁড়াতে হচ্ছে, এটা কেউ কখনো করে না, এটা একটা হেনাস ক্রাইম। থার্ড যেটা, সেটা হচ্ছে যে মানুষের মধ্যে একটা অদ্ভুত প্রশাসন সম্পর্কে প্রশ্ন তুলে দিয়েছেন। মানুষ কিন্তু প্রশ্ন করতে শুরু করছে, এই রাজ্যে প্রশাসন ছিল তো, সেখান থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হচ্ছে। ফলে এখন আজকে যেটা তুমি আমাকে প্রশ্নটা করলে, এই নাটকবাজি এখন করে লাভ নেই। এই মৃতদেহগুলোকে মেরে কেউ শ্মশানে যাবে না বা ফাঁসিতে চড়বে না। আর সবচেয়ে বড় কথা, ঠিক, কিন্তু এই ঘটনা পুলিশের উপস্থিতিতে কেন হবে? মমতা, আমি ধরে নিচ্ছি তৃণমূলই করিয়েছে, আপনাদের অভিযোগ। পুলিশ রিপোর্ট দেবে, নাটকে মমতা বন্দ্যোপাধ্যায় 1 নম্বরে, কিন্তু সেই নাটক দীর্ঘদিন করলে মানুষ তো ধরে ফেলবে। ফলে এই নাটক, হাইকোর্টের অর্ডারে একটা জিনিস হচ্ছে, ওখানে পুলিশ দাঁড়িয়ে কি করছিল? মমতা, আমাকে শেষ করে, নাটকে মমতা বন্দ্যোপাধ্যায় 1 নম্বরে। সেই নাটক কোনো না কোনো সময় মানুষ সিপিএম এর ওপর এত বিরক্ত ছিল, তার নাটক হয়তো তখন গ্রহণ করেছে। এবং এটাও ঠিক, সিপিএম এর বিরুদ্ধে তিনি যে লড়াই করেছিলেন, সে লড়াইকে তো আমরাও তো সেই রাস্তায় নেমেছিলাম, খুব সামান্য হলেও ও কাঠবিড়ালির মতো আমরাও তো মিছিলে হেঁটেছিলাম তখন, যে সিপিএমকে সরাতে হবে। হাজার হাজার লাখো লাখো লোক মিছিলে হেঁটেছিল। ক্ষমতায় এসে ঠিক উল্টোটা করলেন তিনি। এই যে বিশ্বনাথ বলল না ক্ষমা, আচ্ছা ক্ষমা চেয়ে লাভ কি হবে? ক্ষমা চাইলে কাঁকুড়গাছির বিশ্বজিৎ বেঁচে ফিরবে? তার ক্রিমিনাল যে দলের লোকগুলো, তাকে শুধু মারেনি, তার কুকুরগুলোকে পুড়িয়ে মেরেছিল অভিজিৎ, বিশ্বজিৎ না অভিজিৎ, সেই লোকটা ফিরে আসবে। অভিজিৎ সরকার একদম পূর্ব মেদিনীপুরের খেজুরির 60 বছরের মহিলাকে এই তৃণমূলের গুন্ডাগুলো গিয়ে রেপ করেছিল, এখানে বিচার না পেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল, তার সম্মানটা ফিরবে। তার পাশের গ্রামে 16 বছরের মেয়ে রেপ হয়েছিল, তার সম্মানটা ফিরবে। 2021-এর 2রা মের পর আমি সেই নির্বাচনে লড়েছিলাম, আমি জানি চোখের সামনে কি অত্যাচার হয়েছিল তৃণমূল কংগ্রেসের লোকগুলো বিজেপির কর্মীদের উপরে। এখনো আমার মাঝে মাঝে দুঃস্বপ্ন মনে হয়। পরের দিন থেকে আমি রাস্তাঘাটে হেঁটেছি। দমদম স্টেশনে রাত 12টায় একটি মেয়ে বাচ্চাকে নিয়ে লুকিয়েছিল, আমাকে ফোন করে বলছে স্যার আমাকে বাঁচান, মরে যাব। সেই রাতে গিয়ে সমস্ত জীবনের ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করেছিলাম। আমার তো এখনো মনে আছে। এইরকম একটা ক্রিমিনাল দল, সে কি করলো না করলো, তার হয়ে কে কি বলো আমার কিছু যায় আসে না। আমি শেষ করি, একটা লাইন দিয়ে শেষ করব। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁচার একটাই রাস্তা, উনি জানেন উনি জীবনে ফিরবেন না। সিপিএম এর মতো অর্গানাইজড পার্টি ব্রিগেড অনেকটাই ভরিয়ে দেয়, তারপরেও সেই দলটা একটা আসন পায় না বা একটা আসন পায়। তৃণমূল তো সেদিনের একটা ছোট দল, কেউ নেই, কিচ্ছু ফিরতে হবে না, আমাদের কারো আক্রমণ করার দরকার নেই, নিজেই গেছে। যে তৃণমূলকে নিয়ে নাকি কোনো চিন্তা করারই দরকার নেই, সেই তৃণমূল কংগ্রেস সবার প্রথম 21শে জুলাইয়ের জন্য পারমিশন চেয়ে অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়েছিল। তাদেরকে ডিনাই করা হলো, সেটা হলো 21শে জুলাইয়ের মাত্র 5 থেকে 6 দিন আগে। ডিনাইটা করলো এতদিন পর ঝুলিয়ে রেখে। 1, 2, সেই তৃণমূল যে নাকি মৃতদেহ, তাকে আটকাতে গোটা পুলিশ প্রশাসনকে ব্যবহার করে সব রকম প্রচেষ্টা চলেছে। গতকাল রাতের বেলা যখন এই বাইক বাহিনী নিয়ে বিজেপির গুন্ডারা আক্রমণ করছে, পুলিশ সেখান থেকে
হালকা করে সরে গেছে, সেই সময়টা তারা ছিল কথা না। শুধু কিন্তু লোক পাল্টে গেছে। আক্রমণটা যখন করে, একটুকু শুধু শুনিয়ে রাখতে চাই, আমরাও কিন্তু আইন মেনে, একদম আইন মেনে তাদেরকে জবাবটা দিয়েছি। আমি তিনটে একটা হলো যে প্রসূনবাবু যেটা বললেন, আমি প্রকাশ্যে বলছি, যে কোনো রিপোর্টার থেকে শুরু করে যে কোনো সোর্স থেকে আপনি কম্পেয়ার করেন, মমতা বন্দ্যোপাধ্যায় সভায় প্রচুর লোক হয়েছিল, আপনাদের সবার অনেক কম লোক হয়েছিল, 1000-এরও কম লোক হয়েছিল। 1066টা লোক হয়েছিল। দ্বিতীয় যেটা, সেটা হলো বিমলদার সাথে আমি একমত যে কি পুলিশ করেছে না করেছে, কিন্তু যে ঘটনাটা ঘটছে বিমলদা, বিভিন্ন জেলার থেকেও কিন্তু বাধা পাচ্ছে। আরে আমাদের এক সেকেন্ড, আমি মনে করি যে ক্ষমতার পরিবর্তন তাতে কিছু হবে না, হবে না, কিন্তু বিজেপি তৃণমূলীকরণ হচ্ছে না তো? কারণটা কি প্লিজ শোনো একটু। কারণ এই অভিযোগটাই তো তোমরা করতে, যে কোনো একটা সভা সমিতি করতে গেলে তৃণমূল কংগ্রেস বাধা দিত, মারধর করতো, আটকাতো। এবং থার্ড আমি বলি, তুমি যে এই মুহূর্তে বলছিলে না যে জ্যোতি বসুকে জেলে যেতে হতো এতগুলো লোকের মৃত্যুর পরে, আমি সেটা সত্যি তোমার সাথে একমত হয়েই বলছি। আজকে গতকালের ঘটনা, শিক্ষা দুরবস্থার নিটকে নিয়ে সাধারণ ছাত্রছাত্রীরা যখন গণ আন্দোলন করছে, তখন যেভাবে পুলিশ লাঠি পিটা করে প্রায় 1100 ছাত্রছাত্রীকে হাসপাতালে পাঠিয়েছে, তারপরে তোমার মন্ত্রী পদত্যাগ করেছে, কোনো দায়িত্ব 1993-এর 21শে জুলাইয়ের সঙ্গে এগুলোর দয়া করে কোনো তুলনা এলো না। পুলিশ, আবার আমি বলছি, পুলিশ মিনিমাম আমি দ্রুত একবার দেখে নেবো রাতে মঞ্চ ভাঙার যে অভিযোগটা দেখুন। রাত 11টায় আবার এসছে তার কাটা পার্টি, বিজেপি পার্টি সমস্ত তার কেটে দিয়েছিল। যেহেতু লোক হবে না, তারা জেনে গেছে, তারা মিথ্যা ভাঁওতা অপপ্রচার চালাচ্ছে। এটা কথা আছে না, হরিনাম খাবলা খাবলা, ওটাই এখন তৃণমূলের অবস্থা, অলি নেই। মঙ্গলবার সকালে 21শে জুলাই শহীদ স্মরণের আগে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন মধ্যরাতে দুষ্কৃতীরা তাদের সভা ভেস্তে দিতে তাণ্ডব চালিয়েছে। এরপর রাতভর সভা মঞ্চ পাহারা দেন তারা, শেষ অবধি আদালত পর্যন্ত জল গড়ায়। সোমবার রাতে ঠিক কি ঘটেছিল তার প্রেক্ষিতে পুলিশের কি পদক্ষেপ তা জানতে চেয়ে যুগ্ম পুলিশ কমিশনারের থেকে রিপোর্ট তলব করে হাইকোর্ট। সেই সঙ্গে পুলিশকে মঙ্গলবার রাত 10টা পর্যন্ত নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেন বিচারপতি। মঙ্গলবার 21-এর মঞ্চ থেকেও সভা ভেস্তে দেওয়ার চেষ্টা নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তারগুলো কেটে দিয়ে চলে গেছে তার কাটা পার্টি, বিজেপি পার্টি। বলে না যার কেউ নেই তার ঈশ্বর আছে, ঈশ্বর ও আল্লাহ তেরে না। ওদের টার্গেট ছিল রাত 2টো থেকে সকাল 7টা। পুলিশকে বলেছি, যখন ওখানে হামলা হচ্ছে পুলিশ নেই। কালকের অপারেশন কারা করেছে আমি প্রত্যেকটার নাম জানি। মঙ্গলবার শুনানিতে রাজ্য সরকারের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তোলেন, আদালতের অনুমতি নিয়ে কর্মসূচিতেও যদি এই ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? উত্তরে রাজ্যের আইনজীবী বলেন, স্টেজ ভাঙা হয়নি, একটা ব্যানার হয়তো ছেঁড়া হয়ে থাকতে পারে, তবে দুই গোষ্ঠীর মধ্যে স্লোগান, চিৎকার, চেঁচামেচি ছাড়া আর কিছু হয়নি। এমনকি রাত 10টা 23-এর পর আর কিছুই হয়নি সেখানে। এরপর বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, আদালতের নির্দেশের পরেও একটা অশান্তি তো হয়েইছে। রাজ্য সরকারের উদ্দেশ্যে তিনি প্রশ্ন তোলেন, পুলিশ থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটল কি করে? উত্তরে রাজ্যের আইনজীবী বলেন, এটা দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল নাকি সেটআপ তাও তদন্ত করে দেখা হচ্ছে। মানুষ এত ভোট দিয়ে, ম্যান্ডেট দিয়ে প্রথম বিজেপি সরকারকে নিয়ে এসছে, মানুষের কোনো মতিভ্রম হয়নি, মানুষ নিশ্চিন্তে বিজেপিকে ভোট দিয়েছে পরিবর্তনের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হারানোর জন্য। সুতরাং যদি তারকাটা পার্টি বিজেপিকে বলে তাহলে সেটা মানুষকেই, অ্যাকচুয়ালি জনতাকেই বলা হলো। 31শে জুলাইয়ের মধ্যে এই মামলায় রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। সৌভিক মজুমদার, সৌমিত্র রায় ও ব্রতদেব ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথা নিয়ে দলের মধ্যে এবং দলের বাইরে চরম বিতর্ক তৈরি হয়েছে। 21-এর মঞ্চ থেকে নেত্রী বলেছেন, গ্রেফতার করলে করুক, জেলে গিয়ে 7 দিন থাকবেন, জেলের ভাত খাবেন, জেলের ভাত খাওয়া ভালো বিজেপির ভাত খাওয়ার থেকে। আজ দেখলাম তার দলের মধ্যে থেকে এবং এই দলছুটদের মধ্যে থেকে প্রশ্ন উঠে গেল যে এই জেলের ভাত খাওয়ার পরামর্শ তিনি ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন না কেন? কেন একটা মামলা থেকে বাঁচতে
অকাতরে অর্থ ব্যয় করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কেন দেশের সেরা আইনজীবীরা বিপুল পারিশ্রমিকের বিনিময়ে অভিষেকের হয়ে দিনের পর দিন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে লড়াই করছেন? আবার অভিষেক আইনি লড়াইটা করছেন বলেই তো মমতাই তাকে বলছেন যে অভিষেক বাঘের মতো লড়াই করছে। আচ্ছা, লড়াই করছেন তো একটাই উদ্দেশ্যে, যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলের ভাত না খেতে হয়। তাহলে একই যাত্রায় পৃথক ফল হবে কেন? গ্রামে গঞ্জে কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলাতে পার্টি তো এইভাবে অকাতরে অর্থ ব্যয় করছে না। করলে ওই কর্মী বা সমর্থকেরাও বাঘের মতো লড়াই করতেন, তারা বলতে পারতেন। সেখানে কর্মীরা জেলের ভাত খাবেন আর নেতা রক্ষা কবচ নিয়ে ঘুরবেন, এই নিয়ে প্রশ্ন তুলেছেন ওই বিশ্বরূপ দে কিংবা দেবলীনা বিশ্বাসরা। কেউ কেউ তো এত দূর বলছেন যে এ তো নিজের বেলায় আঁটিসুটি, পরের বেলায় দাঁত কপাটি। কিন্তু যখন আজ মেয়র রোড থেকে আওয়াজ উঠছে অভিষেককে সরানোর, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের বক্তৃতায় একবার নয় 6বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে একেবারে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে অভিষেক এখনও দলের সেকেন্ড ইন কমান্ড। রবীন্দ্রনাথ ভট্টাচার্য মানবেন? দেখুন, এই 3টে যে তৃণমূলের দল হয়েছে তাতে একটা অদ্ভুত পশ্চিমবঙ্গের রাজনীতির রঙ্গমঞ্চে ভুলভুলাইয়া তৈরি হয়েছে। মানে সাধারণ মানুষ, একটা দল অবশ্য নিজেদের তৃণমূল বলছে না, তারা এনসিপিআই, হ্যাঁ, সে দল আবার স্বীকৃতি পায়নি, স্পিকারের স্বীকৃতি পায়নি, কারণ তারা ইলেকশন কমিশনের স্বীকৃতি পায়নি। কি দলে আছেন তাও আমরা বুঝতে পারছি না। এখন এই পরিস্থিতি 21শে জুলাই দুটো বিষয় একদম পরিষ্কার করে দিল। একটা, যেটা এক্ষুনি আপনি বললেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে আজকে কোনোভাবেই উনি অভিষেকের হাত ছাড়বেন না। উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুধুমাত্র দুর্নীতির যার বিরুদ্ধে এত অভিযোগ, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন যে হাইকোর্টের কাছে তিনি জানতে চাইছেন কতগুলো মামলা তার বিরুদ্ধে, তার বিরুদ্ধে একটা তদন্ত কমিটি তো জেল দলের তরফ থেকে করা উচিত ছিল। সিপিএম এর বিরুদ্ধে আমরা দিনের পর দিন বলে যেতাম, তখন সিপিএম তো তার অন্তর্দলীয় একটা তদন্ত করত, কিন্তু একটা তদন্ত কমিটিও কি হবে না? এত যার উচ্চে তার আছে, যার এতগুলো কেস, বিভিন্ন কেস, গরু পাচার, বালি পাচার, পাচার, শিক্ষা চুরি, সব কিছুতে যার নাম আছে, তার বিরুদ্ধে একটা তদন্ত কমিটি হবে না, হলো না। এবং আজকে আবার বলছেন যে বারবার করে জেলের ভাত খান, তার জেলের ভাত খাবে, আর এদিকে কর্মীরা জেলের ভাত খাবে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব আরামে থাকবেন, চার্টার্ড প্লেনে দিল্লি যাবেন, বলবেন পাশে কেন গেছিলেন না, পাশে বসবে, কে বসবে তার ঠিক নেই। তো এইরকম একটা নেতা, তাকে আবার নিয়ে এসে সেকেন্ড ম্যান ইন কমান্ড করলে সেটা কি দাঁড়াবে, সেটা তো আমি অবাক হয়ে যাচ্ছি, সেটা কি অবস্থায় নিয়ে যাবে পশ্চিমবঙ্গকে। আসলে উনি যেটা করেছেন আজকে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ইমেজ খারাপ হয়েছে, সেই ইমেজটাকে বিল্ড আপ করবার চেষ্টা করেছেন। পাশে দাঁড় করিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নামিয়ে উনি বোঝাবার চেষ্টা করেছেন, আমরা সিকিউরিটি নিয়ে চলি না, আমি অভিষেক, আমাদের কোনো সিকিউরিটি নেই। আচ্ছা, এই কথাটা মানুষ বিশ্বাস করবে? 19টা গাড়ি আর জামান নিয়ে ঘুরতো, এখনো এতদিন অভিযোগ, এখনো যে চলে গেছে ক্ষমতার থেকে, তিনি চার্টার্ড প্লেনে ঘুরছেন, তারপরে তার সিকিউরিটি নেই। গাড়ি থেকে নামলে দেখি 4-5খানা বাউন্সার ছুটে এসে তার দরজা খুলে নামিয়ে দেয়, এবং আশেপাশে কাউকে থাকতে দেয় না। তো তার সিকিউরিটি নেই, তো সাধারণ মানুষের সিকিউরিটি কোথায়? সাধারণ মানুষের কোনো সিকিউরিটি আছে? ধরে নিলাম বিজেপি যদি টর্চার করে ওই কর্মীদের, কি করবে? তাদের কোনো সিকিউরিটি আছে? তাহলে এই যদি কর্মীদের অবস্থা হয়, আর উনার যদি গাড়ির দরজা খুলে দেওয়ার জন্য 6খানা বাউন্সার লাফ দিয়ে উঠে চলে আসে, এবং সেগুলো সব দলের পয়সায় চার্টার্ড ইয়েতে যাচ্ছে, ফ্লাইটে যাচ্ছে, তাহলে বুঝতে হবে দলের অত্যন্ত দুর্দশা, সেই দলের আর ভবিষ্যৎ কিছু নেই। দ্বিতীয় আর একটা কথা আমি বলবো, যে দেখুন, দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে উনি বললেন আমি চাই না গণতন্ত্র শেষ হোক। আরে কথায় কথায় তো উনি বলতেন জগাই মাধাই গদাই, বলা 2011 সাল থেকে 1200 সিপিএম অভিযোগ করেছে, 1200 অফিস ভেঙেছে, পূর্ণিমা কান্দু, তপন কান্দু কংগ্রেসের একটা ঝালদার একটা পুরসভা দখল করেছে, তার জন্য তারা খুন হয়ে গেলে মার্ডার ফর মেজরিটি কি হলো? একটা গোটা পশ্চিমবঙ্গে একটা বিরোধী স্বর রাখতে দেননি। আর আজকে উনি বলছেন গণতন্ত্র চাই। মানুষকে কি বোকা ভাবেন? সিপিএম কংগ্রেস কি একবারে ঘাসে মুখ দিয়ে চলে? মানে তৃণমূল ঘাসে মুখ দিয়ে চলে? যে অধীর চৌধুরী সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে চলে আসবেন রবীন্দ্র জয়ন্তীর মঞ্চে, এসে বলবেন হ্যাঁ আমি আপনাদের সঙ্গে আছি।
এটা সম্ভব নয়। যেভাবে টর্চার করেছেন, তারপরে এই দলগুলোকে নিয়ে আসবার জন্য উনি হয়তো অনুপ্রাণিত হয়েছেন, দিল্লিতে ইন্ডি জোটনার পাশে দাঁড়িয়েছে, 1.5 মিনিটের জন্য বাইরে গেছেন, করেছেন তারা একটা নীতির প্রশ্নে গেছেন। এটা কিন্তু তৃণমূলের সঙ্গে দাঁড়াননি, একটা নীতির প্রশ্নে দাঁড়িয়েছেন। এই ব্যাপারটা বুঝতে হবে, এবং সেই বোঝার জায়গাটা থেকে ওনার ভুল হচ্ছে। উনি মনে করছেন উনি ডাক দেবেন আর সঙ্গে সঙ্গে সমস্ত জোট এসে চলে আসবে। কর্মী যে কটা কর্মীই থাকুন ওনার সঙ্গে, অনেক কর্মী আছে ধরেন নাম, কিন্তু কর্মীদের ভুল বোঝাচ্ছেন। এই লোকগুলোকে যদি ভেঙে যদি সিপিএমকে মেরে ভাঙতে পারেন, কংগ্রেসকে জেলে পাঠিয়ে আর কংগ্রেসের খুন করে ঝালদা পার্টি অফিস দখল করা যায়, তাহলে আজকে কংগ্রেস সিপিএম তাদেরকে বিশ্বাস করতে পারে। আর যদি বিশ্বাস করে, সেই দলকে মানুষ বিশ্বাস করবে। একটা কথাই শুধু বলছি, ধরে নিন আজকের দিনে হাইপোথেটিক্যালি বলছি, যদি দলটা ক্ষমতায় থাকতো, যদি আজকে 1 বছর আগে সিনারি হতো, এই মঞ্চটাকে উনি ব্যবহার করতেন অন্য দল ভাঙানো। একদম এই গণতন্ত্রের কথায় গণতন্ত্রের প্ল্যাকার্ড ঝুলিয়ে গণতন্ত্রের যেতেই হবে। কিন্তু তার আগে এক্স্যাক্টলি কি বলেছেন নেত্রী দেখাবো। অ্যারেস্ট করলে করুক, জেলের ভাত খাওয়া ভালো বিজেপির ভাত খাওয়ার থেকে। জেলের ভাত যদি অত সুস্বাদুই হন, তাহলে যারা খাবার দরকার 2-1 দিন খেয়ে দেখেন না যে জেলের ভাত কি সমস্যায় জেলে থাকলে তার পরিবারকে পড়তে হয়। 21 এবার চারদিকে, কলকাতা থেকে দিল্লি, তার মধ্যে তৃণমূলেরই 3 ভাগ, কেউ সরাসরি তৃণমূল, কেউ ঘুরিয়ে। এরই মধ্যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দলের নেতা কর্মী সমর্থকদের নিদান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো আগামী দিন কি হবে? লড়াই হবে, ঘর ছেড়ে বেরোতে হবে, রাস্তায় থাকতে হবে। অ্যারেস্ট করলে করুক, জেলে গিয়ে 7 দিন থাকবেন। জেলের ভাত খাওয়া ভালো বিজেপির ভাত খাওয়ার থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় এই পরামর্শ দেওয়া মাত্রই পাল্টা প্রশ্ন তুলছেন অনেকে। তাদের প্রশ্ন, জেলের ভাত যদি ভালোই হয়, তাহলে গ্রেপ্তারির হাত থেকে রক্ষা কবচ পেতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার কেন আদালতে যাচ্ছেন? জেলের যদি ভাত খেতে হয়, তো যারা দুর্নীতি করেছেন সে অভিষেক বন্দ্যোপাধ্যায় করুন। শুনেছি নাকি 400 তার মামলা রয়েছে, মামলা লড়ার দরকার নেই, জেলে গিয়ে বসে ভাত খান। জেলের ভাত যদি অত সুস্বাদুই হন, তাহলে যারা খাবার দরকার 2-1 দিন খেয়ে দেখেন না যে জেলের ভাত কি সমস্যায় জেলে থাকলে তার পরিবারকে পড়তে হয়। জেল যাওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বার্তা দিচ্ছেন, তখন পাল্টা প্রশ্ন ধেয়ে আসছে। মনে রাখবেন, জেলে গেলে অসম্মানিত হবেন না। জেলে গেলে আপনাকে মালা পরিয়ে কর্মীরা আপনাদের নিয়ে আসবে সসম্মানে, এবং তাদের কথা আমরা স্বর্ণাক্ষরে লিখে রাখবো। আজকে নিজের ঘরটা আমার মনে হয় দেখলে একটু ভালো হতো। নিজের ভাইপোর এত কেস, সেইটা মনে হয় দেখে আমার মনে হয় সমালোচনা করা ভালো, অন্যটা না দেখে। আগে প্রত্যেকটা ক্ষেত্রে উনি নিজের পরিবারের কথা ভেবেছেন। উনি কিন্তু নিজের রক্ত, নিজের পরিবারকে বাঁচাতে গেছিলেন। ভাইপোর বাড়িতে কেন নোটিশ গেছে সেই কারণেও কিন্তু এই দেখুন, আমি একটা কর্মী হিসেবে আমাকে সেখানে কিন্তু ঠেলে দিচ্ছিল। ডিজে হুঁশিয়ারি মামলায় রক্ষা কবচ চেয়ে আগেই আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই রক্ষা কবচের মেয়াদ 30শে সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট। অর্ণব মুখোপাধ্যায়, সমীরণ পাল ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অনির্বাণ, শোনা যায় যে মুকুল রায় যখন একটার পর একটা কেন্দ্রীয় এজেন্সি কেস চলছে, বিশেষ করে নারদা এবং সারদা মামলায়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাকে বলেছিলেন, তিনিই বলেছিলেন অন ক্যামেরা আমাকে, যে তিনি বলেছিলেন যে এ তো রাজ্যের জেল, তুমি জেলের ভাত খেয়ে এসো, কিন্তু মাথা ঝুঁকিও না। মুকুল রায় সোজা বিজেপিতে জয়েন করেছিলেন, মানে মাথা ঝুঁকিয়েছিলেন। আর সে তোমাদের ব্যাখ্যা, কিন্তু আমি বলছি জেলের ভাত খাওয়া মানে কর্মীরা খাবেন আর নেতারা রক্ষা কবচ করবেন, এই দুটো তো একসঙ্গে হয় না। বিষয় বলি, সেটা হচ্ছে যারা বিজেপির প্রবল আক্রমণের মুখে পড়ছেন, পুলিশি মিথ্যা মামলার মুখে পড়ছেন, তাদের পাশে দল সর্বতভাবে দাঁড়াচ্ছে। আইনি সহায়তা থেকে শুরু করে যত রকম সহায়তা সম্ভব এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটি কর্মীর পাশে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। 100 বার আমরা এটা আলাদা করে দাবি করছি, দারুণ কিছু ওসব কিছু নয়, যেটা হচ্ছে সেটা আমি জানালাম মাত্র। আজকে সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের হেল্পলাইন নাম্বার তিনি ওখানে আরও একবার সবাইকে জানিয়ে দিয়েছেন। এবং দ্বিতীয় কথা, দেখুন এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনে হাজার সমালোচনা কারো থাকতে পারে, বিরোধী দলের পদ্ধতির কথা আমায় তুলতে হবে। তোমার দল, তুমি বলতেই পারো এরকমই আমরা ঠিক করেছি। হেল্পলাইন নাম্বার এবং সহায়তাটা এলো 1 মাস পর থেকে, মানে 4 মে থেকে 1 মাস
কর্মীদের কিন্তু অভিযোগ, বারবার এই নিয়ে প্রতিবেদনও হয়েছে যে এই সহায়তা দল দিতে পারে না ঠিক 1 মাস প্রথম প্রাথমিকভাবে নিশ্চিতভাবে যে আক্রমণ, ভয়ঙ্কর আক্রমণের মুখে আমাদের কর্মীরা পড়েছেন, নেতৃত্ব পড়েছেন, খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পড়তে হয়েছিল। সেখানে প্রাথমিকভাবে কিছু দুর্বলতা আমাদের ছিল, সেটা মেনে নিতে কোনো আমাদের দ্বিধা নেই, দুর্বলতা ছিল, কিন্তু তারপরে সেটা কাটিয়ে উঠে আমরা যতদূর সম্ভব কর্মীদের পাশে থাকছি। আমি রবীন্দ্রনাথ দার কথায় আসি, মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র চাওয়ার কথা বলেছেন, তাতে ওনার আপত্তিটা কি? আপনি গণতন্ত্র চান না? আপনি কি বিজেপি দল চান? আপনার সেটা অভিযোগ, যদি গণতন্ত্র চান তাহলে আপনার আপত্তি কেন? আপনি কি বিজেপি মেরে দিল? আপনি কি বিজেপি দল চান? আপনি কি ছেলে মেয়েটাকে মেরে দিল? আপনি কি বিজেপি দল চান? না না, বিজেপি দল কেন গণতন্ত্র চান? কি আপনি গণতন্ত্র চান? যদি চান সেও চাইছেন, ভালো করেছে। আর যদি আপনি বিজেপিকে চান তাহলে বলুন বিজেপিকে চাই, স্পষ্ট করুন না। আরে তপন কান্দুকে মেরেছিল কে? তপন দত্তকে কে মেরেছিল? কারা মেরেছিল? তপন বিজেপিকে চান? এখন বিজেপিকে নিয়ে আসছেন তো আপনারাই, বিজেপি কি চাইছে? এবার বলি, এই যে উকিলের পেছনে কোটি কোটি টাকা খরচের গল্প উঠে আসছে, এই দলটা যখন সরকার চালাতো তখন উকিলের পেছনে কোটি কোটি টাকা খরচ করতো চোরেদের বাঁচাতে, যাতে সিবিআই এর তদন্ত না হয়, তার জন্য দৌড়তো সুপ্রিম কোর্টে। এবং সেই কত টাকা সেটা নিশ্চয়ই একটা পরবর্তীকালে বেরোবে যে কত টাকা উকিলের প্রতিবেদন আমরা দেখেছিলাম। সরকারি অনুদানের আমি খুব অল্প সময় বলেছিলাম 28 কোটি ছিল শুধু সরকারের, আমার আপনার করের টাকা। না না, আমি বলছি এটা খুব অল্প, সামান্য। হ্যাঁ, 15 বছর ধরলে এটা আমার ধারণা কয়েকশো কোটি হবে। দ্বিতীয় কথা হচ্ছে বলি জেলের ভাতের কথা উনি বলছেন, জেলের ভাত এখন মনে হচ্ছে বোধহয় আগে থেকে গেয়ে রাখছেন, কারণ জেলের ভাত ওদের তো খেতে হবে, যারা অন্যায় করেছে প্রত্যেককে সোজা ঢুকতে হবে, তখন আর কেউ বাঁচাতে পারবে না, কারণ আর বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে তৃণমূলের টাকা আছে। আমি বলছি চার্টার্ড বিমানে মানে আমি বলছি টু অ্যান্ড ফ্রো এতে লাগে হচ্ছে 35 লক্ষ, মানে কলকাতা থেকে নয়াদিল্লি আসা যাওয়া 35 লক্ষ, শুধু তাই একবার একটা পিঠ, মানে দুটো নিয়ে 70 লোক। আমি বলি একটা সেদিন দেখলাম, সত্যি কিনা বলতে পারবো না, তখন খবর নেবে, ওখানে 300-400 জন সিকিউরিটি যেত, বঙ্গভবনে তারা খাওয়া দাওয়া করত, যে বেচারি ওখানে খাবার সাপ্লাই করত তার প্রায় 1 কোটি টাকা ছেড়ে দিয়েছে। এবং এই নিয়ে বিতর্ক হবে, কিন্তু আমি একটা কথা বলেছি যেটাকে আমার জাস্টিফাই করাটা কর্তব্য, সেটা হচ্ছে একবার নয়, আজকে 1 ঘন্টা 20 মিনিটের প্রায় তার বক্তব্য ছিল, সেখানে 6 বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেছেন, একেবারে স্পষ্ট। এই বার্তার কোনো দ্বিমত হতে পারে না, এটা নিয়ে কোনো বিতর্ক নেই, যে পরিষ্কার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জায়গাতেই আছেন, একেবারে সেকেন্ড ইন কমান্ড, এবং বহু ক্ষেত্রে নিজের নামের পরে প্রথম নামটাই উচ্চারণ করেছেন, এবং মেক নো মিস্টেক অত্যন্ত সচেতনভাবে উচ্চারণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বুঝিয়ে দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে প্রশ্ন করার কোনো জায়গাই নেই তৃণমূলে। দেখো, ভোটে বিপুল পরাজয়, রাজ্য থেকে ক্ষমতাচ্যুত, তারপর গোটা দলটাই ভেঙে খান খান। তৃণমূলের এই করুণ পরিণতির জন্য দলের পুরনো নেতা নেত্রীদের একটা বড় অংশের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি জেলে গেলাম কেন? জেলে গেলাম কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। এই দলের ভরাডুবির জন্য কেউ দায়ী না, একজনই দায়ী, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বুঝিয়ে দিলেন তার দলে এখনো নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল সারা রাত আমি অভিষেক রাত 2টো পর্যন্ত কল্যাণ মহুয়াও ছিল, ডেরেক, উপাসনা, প্রিয়াঙ্কা থেকে শুরু করে হোল নাইট লড়াই করে গেছে। রাত্রির 11টায়, রাত্রির 12টায়, রাত্রির 1টায়, রাত্রির 2টোয়, রাত্রির 3টে উলুম্পেন বাহিনী ঘুরে বেড়িয়েছে বাইক নিয়ে, আর তার কাটা দল সাউন্ডের তার কাটতে কাটতে গেছে। আমি অভিষেক, কুণাল, আমরা সবাই সারা রাত ছিলাম। তার নামের সঙ্গে জুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
আমার কিন্তু কোনো সিকিউরিটি নেই, আমি একা। আপনার আমার সিকিউরিটি, অভিষেকের কোনো সিকিউরিটি নেই, আমরা কিন্তু একা। আজকে আপনারা কেসকে ভয় পাচ্ছেন, তাহলে অভিষেকের বিরুদ্ধে কত কেস হয়েছে? 400 কেস। ওরা তো ভয় পাচ্ছে না, কারণ ওরা জানে এটা অসম্মান করবার, এটা ভয় দেখানোর, কোনো কেসে এভিডেন্স দিতে পারবে না। এমনকি বিপদে পড়লে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সাহায্য নেওয়ার পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যাচারিত হন, তাহলে উপাসনাকে চেনেন, প্রিয়াঙ্কাকে চেনেন, পাপাইকে চেনেন, দোলাদিকে চেনেন, অভিষেককে চেনেন, আপনারা সঙ্গে সঙ্গে আমাদের ইনফরমেশন দেবেন। সভার শেষে বক্তব্য রাখার জন্য ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই ডেকে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা ঋতব্রত তৃণমূলের মঞ্চ থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ধেয়ে এলো কটাক্ষ। আজকের এই 3 টুকরোর জন্য কে দায়ী? যদি হিম্মত থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি হেঁটে আসুন, একটা ডিমও পড়বে না, খালি বলবেন হ্যাঁ আমার ভুল হয়েছিল, আমি গান্ধারীর মতো পুত্র স্নেহে অন্ধ ছিলাম, আমার অন্যায় হয়েছিল, কেউ ডিম মারবে না। আপনি একবারও ভাবলেন না দলটার কথা? কেউ কাছে কেউ দূরে, আর তা নিয়েই লড়াই। ব্রতদীপ ভট্টাচার্য, বিজেন্দ্র সিংহ ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এটাও তো শোনা যাচ্ছে প্রসন্ন আপনারা বিজেপির বি টিম, সেই কারণে অনির্বাণদের মঞ্চ ভাঙা হয়, আপনাদের মঞ্চ অক্ষত থাকে, আর সেই জন্যই নাকি লোক কম হয়েছে, সবাই ভাঙা মঞ্চ দেখতে বেশি গেছে। সুমন, আমি এখানে বলবো যে প্রথমে আমি এই যে একটা পলিটিক্যাল আউটফিটের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, মানে আমি মনে করি এটাই তীব্রভাবে নিন্দা করি। যত ছোট বা ইনসিগনিফিকেন্টই হোক, একটা পলিটিক্যাল আউটফিটের মঞ্চ না কারোর ভাঙা উচিত না, এটা বড় বেদনাদায়ক। আফটার অল তো একটা মঞ্চ যত ছোটই হোক, হয়তো ইনসিগনিফিকেন্ট হয়ে গেছে, পরের বার সূর্যমুখী ফুল থাকবে ওখানে, কিন্তু মঞ্চটা ভাঙাটা কিন্তু ঠিক হয়নি, ওটা আমরা তীব্রভাবে নিন্দা করছি। কোনটায় বেশি দোষ দিলেন, নিন্দাটায় নাকি ছোট 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 হতে পারে যেটা আপনি ইন্টারপ্রেট করবেন? ছোট রাজনৈতিক দল। বিশ্বনাথ দা বারবারই এক সংখ্যার কথা বলেছেন, আমি ওনার সঙ্গে তর্কে যাব না, উনি যথেষ্ট পাগ্র। আমি একটা কথাই বলেছি যে আমরা ওরকম হেড কাউন্ট করি না, কিন্তু এটা হচ্ছে ক্যাপাসিটি ক্রাউড, এটা আমার বলা খুব পরিষ্কার কথা। আমি জেলের ভাত খাওয়া নিয়ে একটা কথা বারবার শুনছিলাম, জেলের ভাত খাওয়ার পরামর্শ দিচ্ছিলেন নেত্রী, কিন্তু মুশকিল হচ্ছে কেউ শুনছে না। এবার এই সুপরামর্শটা কেন শুনছে না কেউ বুঝতে পারছে না। এবং উনি যেটা বলছেন তাকে যদি আমরা 2 লাইনে নিয়ে আসি, যে যারা চলে গেছে তারা জেলে যাবে না, আর যারা আছো তারা জেলে চলে যাও, এই একটা অদ্ভুত ন্যারেটিভ তৈরি করেছেন। যারা চলে গেল ওরা তো জেলে যাবে না, তোমরা আছো কেন? আজ থাকা মানে কারো দায়িত্বের মধ্যে পড়ে জেলে চলে যাও, অভিষেককে বাইরে রাখো, বাকি জেলে চলে যাও, এটা উনি আজকে স্পষ্ট করে দিয়েছেন। সবটা মিলিয়ে আপনার রবীন্দ্রনাথের গান্ধারীর আবেদনের লাস্ট লাইনটা মনে পড়বে, যে শুধু রবে অন্ধ পিতা অন্ধ পুত্র তার, আর কারান্তক জম। দেখুন, আপনি ক্যাপাসিটি ক্রাউডের কথা বললেন, আমি উত্তরে যাব। ক্যাপাসিটি ক্রাউড আপনি বলতে পারতেন যে কোয়ালিটি ক্রাউড, ঠিক যেমন অনির্বাণ ও নিজেও মানবে, প্রথম দিন যখন পালাবদলের পর এসেছিল বলেছিল যে আমাদের লোক সংখ্যা কমে গেছে, হয়তো 10 ভাগ বা 100 ভাগের 1 ভাগ আছে, কিন্তু যারা আছে খাঁটি আছে। আপনি বলতেই পারেন না কোয়ালিটি ক্রাউড আমার কম হয়েছে কিন্তু খাঁটি। সুমন, একটু আগে অনির্বাণের কথা তোমরা পূরণ করেছো, ক্রাউডটা দেখালে, অন্তত আমি যতটা ক্রাউড প্রথমবার গিয়েছিলাম, ও কিছু নোট নিচ্ছিল, দেখেন ওই লোক হবে কিনা আমাদের একটাই কথা, এই প্রসূনদারা যে সূর্যমুখী ফুলের কথা বলছেন, খুব ভালো হয় তো পদত্যাগ করুন না। যে তথাকথিত সূর্যমুখী ফুলের প্রতীক আপনারা জিতলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এন্ডোর্সমেন্ট নিয়ে জিতলেন, পদত্যাগ করুন না। আপনার এই অ্যাডভাইসটার জন্য ধন্যবাদ। আপনার এই পদত্যাগ করবেন, আপনারা পদত্যাগ করবেন জন্য ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন আপনার অ্যাডভাইসটাও এত খারাপ, অভিষেক বন্দ্যোপাধ্যায় এত খারাপ, পদত্যাগ করে দিন না, আবার ভোটে দাঁড়ান। হয়েছে কি অনির্বাণ, অসুবিধা আছে, মুশকিল হয়েছে মাথাটা নিজের চাচল এলাকায় গেছেন, ইমপারমিয়েবল হয়ে গেছে, চাচল এলাকায় গেছেন, সমস্যা হয়েছে
চাঁচল এলাকায় গেছেন, একবারও গেছেন? না ওটা আরে বলুন না, চাঁচল এলাকা তো আপনার বিধানসভা এলাকা। মমতা বন্দ্যোপাধ্যায় বেশ 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 কিন্তু অনির্বাণ তুমি এই আচ্ছা বেশ আমি বলছি যে এই কথাটা আচ্ছা বেশ 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 প্লিজ ব্যক্তিগত আক্রমণ অশিক্ষিত নয় প্রমোটে আইপিএসও নয় এটা আমি থামাতে বাধ্য হলাম হ্যাঁ ব্যাস এদিকে প্লিজ দেখুন না 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 আমি দুটো শব্দেরই নিন্দা করলাম, অশিক্ষিত শব্দেরও নিন্দা করলাম এবং প্রমোটি আইপিএস শব্দেরও নিন্দা করলাম। এটা ঠিক না। ক্ষমতা সরকারের যে সরকারি দলে যে দম্ভ এবং অহংকার, এটা তো আমরা দেখেছি। তো আমাদের দল আমরা বিভিন্ন কারণে পারিনি, কখনো পেরেছি কখনো পারিনি, কিন্তু 14 তলায় বসে নবান্ন থেকে কিন্তু দূরবীন নিয়ে আমাদের দেখতে হতো, দূরবীন দিয়ে দেখতে হচ্ছে কত ছোট হয়ে গেছে কংগ্রেসকে তো দেখাই যায় না, সাইনবোর্ড কাটা হাত মানে পরিযায়ী পাখি, কত তুচ্ছ তাচ্ছিল্য। আমি জানি না তোমার কাছেই আসছি এক সেকেন্ড অনির্বাণ আমি বলছি এইটাও তো তোমার কাছে প্রশ্ন থাকবে যে আজকে অনির্বাণ প্লিজ আমি বলছি সৌম্য এইটাও তো তোমরা কোথাও আজকে নিশ্চয়ই শ্লাঘার হাসি হাসছো, বিদ্রুপের হাসিও হাসতে পারো যে তোমাদের বলা হতো যে ওদের সঙ্গে কেউ নেই, এই সব বিদ্যুৎ আমি বলছি যে কবি সাহিত্যিক ফিল্ম স্টার কেউ নেই, আমার দেখো 21শে মঞ্চে এত রাতারাতি, আজকে যখন দেখছো যে একেবারে সেই আমি বলছি যে বেনজল বলবে কিনা অনির্বাণের কল, কিন্তু তারা সব কেউ নেই আজকে যে বিপুল আলাদা একটা মঞ্চ করতে হতো। আমি অন্তত 10-15 বছর কভার করেছি অবশ্য ক্ষমতায় আসার আগের থেকে, কিন্তু সেখানে আলাদা ক্ষমতা আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে আলাদা মঞ্চ করতে হতো শুধু এই বিদ্যুৎজনদের জন্য, এই লেখক সাহিত্যিকদের জন্য। আজকে তো শূন্য। শুধু বেনজল না, আমি আরো অ্যাড করছি বদরক্ত। না আমি বদরক্ত বড় ডাক্তার এরা চলে গেলে বোঝে, আগে বোঝেনি। তো আমি শুধু একটা কথা বলছি যে দেখুন এই যে এত তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এত অপমান করেছে, আজকে এই মঞ্চটাকে ব্যবহার করা হচ্ছে দল ভাঙানোর কাজে, শুধু দল ভাঙানোর কাজে। এরা তো শহীদের প্রতি সম্মান কম, দল ভাঙানো বেশি। আমি শুধু একটা কথাই বলতে চাই যে পোয়েটিক জাস্টিস নয়। আপনি বলুন তো আজকের দিনে দাঁড়িয়ে এই দূরবীন কি আজকে উল্টো হয়ে যায়নি? যে দূরবীনটা দেখবেন উল্টো করে দেখলে ছোট দেখা যায়, দূরবীন কিন্তু এখন উল্টো হয়ে গেছে। এই মানুষ বুঝতে শিখেছে যে কোনটা আসলে। আর আপনি যেটা বলছেন প্রসুন্দা দেখুন কংগ্রেসের একটা সমাবেশ যেটা মোটামুটি মানে বড় হলো শুধু তাই নয়, তার পাল্টা সমাবেশের থেকে পশ্চিমবাংলার মানুষ বেঁচে গেছে। আমি বলছি যে আমি চ্যালেঞ্জ করছি, এটা তো খুশি হওয়ার কথা। ওই সব রাজনীতিতে বিশ্বাস করি না, শুধু কমসে কম বাংলার আরে লোক বেশি হচ্ছে তাতে তো আসো বাংলার একটা সাধারণ ছেলে হিসেবে আমার আজকে মনে হচ্ছে আমরা বেঁচে গেছি। কমসে কম মা শারদা রামকৃষ্ণ দেবকে তৃণমূল হতে হয়নি। আমি যাব ওর শব্দ, আমি সেই শব্দের দায়িত্ব অনির্বাণেরও, কিন্তু বদরক্ত যেটা বলছেন ছবিটা কি গত বছর অবধি যাদের দেখা যেত প্রতি বছর 21শে জুলাইয়ের মঞ্চ আলো করতে একেবারে আলাদা একটা মঞ্চ বাঁধতে হতো, যাদের জন্য বিরাট করতে হতো মঞ্চের আয়তন, সেই তাদের অনেককে আমি বলবো বেশিরভাগকেই আজ আর দুঃসময় দেখা গেল না। এটাই হয়তো প্রকৃতির নিয়ম, এটাই হয়তো রাজনীতিবিদদের নিয়তি, কিন্তু এটা ঠিক যে তারা আজকে রাতারাতি উধাও। কে কি বলছেন কেন না, কারো জেনুইন কারণ থাকতে পারেন, গত বছর এসছি এই বছর শরীর খারাপ, এরম হতেই পারে, কিন্তু কে কি বলছেন সেইটাও সামনে দেখানোর দায়িত্ব আমাদের। দেখুন গত 15 বছরের ছবিটা বদলে গেল এক ঝটকায়। ক্ষমতা হারাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের মঞ্চে নেই শিল্পী, সেলিব্রিটি, তারকা, অভিনেতা, অভিনেত্রী কেউই। 2011 সালে ব্রিগেডে এই 21শে জুলাইয়ের মঞ্চেই দেখা গেছিল অভিনেতা দেবের পাগলু ডান্স। তারপর থেকে তর্পণের মঞ্চে তারকাদের উপস্থিতির এই ছবি হয়ে উঠেছিল নিয়মিত, কিন্তু তৃণমূল ক্ষমতা হারানোর পর প্রথম 21শে জুলাইতেই সেসব উধাও। ফি বছর এই মঞ্চে যাদের উপস্থিতি ছিল প্রায় রুটিন, তাদের এবার দেখা গেল না মঞ্চের ধারে কাছেও। যেমন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী, প্রতি বছর 21শে জুলাইয়ের মঞ্চে গান গাইতে দেখা যেত তাঁকে। স্বপ্ন 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 দেখে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা হারানোর পর এবার তিনি অনুপস্থিত কেন? বিগত দিনে এবং গতবারও 21শে জুলাইয়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে প্রত্যেকবার আপনাকে দেখা যায় গান করেন, এবার কিন্তু আপনি অ্যাবসেন্ট, এটা কেন? আমি যদি বলি আমাকে বারণ করা হয়েছে। কে করেছেন? কেউ, মানে ইয়ে নয়,
ওরম ভয় দেখানো নয়, বলেছিল যে আমার শরীরের কারণেই আমাকে এই এত স্ট্রেসটা নিতে বারণ করেছে। না ঠিকই করেছে, আমি কিছু শারীরিকভাবে ওই অতটা ইয়েটা নিতে পারবো না। খুব অনুকূল তো ছিল না পরিবেশটা, ভোর 4টে অবধি তো এক ধরনের ইয়ে চলেছে আর ভাঙচুর চলেছে, তো সেখানেই সেই জন্যই আমাকে বলেছিল যে না আসলেই ভালো হয়। গত বছর অবধি 21শে জুলাইয়ের মঞ্চে দেখা যেত সাহিত্যিক আবুল বাশারকে, তিনিও এবার অনুপস্থিত। গত বছর পর্যন্ত 21শে জুলাইয়ের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আপনি ছিলেন, আজকের 21শে জুলাইয়ের অনুষ্ঠানে আপনি নেই কেন? ব্যাপারটা হচ্ছে যেভাবে অনুষ্ঠান হচ্ছে কোনো আমন্ত্রণ করেনি, আমায় তো আমন্ত্রণ করতো তাই যেতাম, ঠিক আছে না? এক, দ্বিতীয়ত হলো যে আমার তো শরীর নিজের ভালো নেই, এটাও একটা ঘটনা। আমার লাঠি ধরে হাঁটতে হয়, লাঠি ধরে হাঁটতে হয়। নিমন্ত্রণ করলে এবার যেতেন? আমি যেটা অকপটে বলছি, আমি আর রাজনীতির অঙ্গনে যেতে চাইছি না। 21শে জুলাইয়ের মঞ্চে আরও যাঁদের প্রায় প্রতি বছর দেখা যেত, তাদের মধ্যে অন্যতম পরিচালক হরনাথ চক্রবর্তী। এবারের অনুপস্থিতি প্রসঙ্গে তিনি জানিয়েছেন তাঁর শরীরটা খারাপ। শিল্পী শুভা প্রসন্নর তরফে কোনো প্রতিক্রিয়া আসেনি। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এ নিয়ে মন্তব্য থেকে বিরত থেকেছেন। আরেক অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু বিষয়টা জানার পরও মন্তব্য করেননি। তখন তৃণমূলের সুদিন ছিল, তাই মঞ্চ জুড়ে থাকত সেলিব্রিটিরা। আজ দুর্দিন বলেই মঞ্চ থেকে দূরে তারা। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। শুনুন, আমি বলছি যে দেখুন, মমতার পরাজয়ে কিন্তু এদেরকে বারণ করেছে যেতে। যেমন নচিকেতা বললো আমাকে কেউ নিষেধ করেছে, নিষেধ কিছুই করেননি। মমতা ক্ষমতার বৃত্তের বাইরে চলে গেছে, পরিষ্কার। এখন ক্ষমতার বৃত্তের বাইরে যার সাথে যে চলে গেছে তার সাথে আমি সম্পর্ক রাখবো কেন? আমার স্বার্থ তো আর নেই। পরিষ্কার ক্ষমতার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন যে এটা মানে যেটা অরুণাভ ঘোষ এক লয়ার এক সময় বলতেন, এটোকাটা কমিটির মধ্যে ঢুকিয়ে দিয়ে এদেরকে কেনা যায়। এই যে বিদ্যুৎজনদের কেনা যায়, বিদ্যুৎজনদেরকে ব্যবহার করা যায়, এবং আজকে সেই কারণেই তারা যখন দেখেছে যে আমার মানে ক্ষমতার ভিত্তিতে মমতা নেই, আমি কি পাবো? আমি বরঞ্চ শত্রু হয়ে যাব, বিপক্ষের। এরাই 3 মাস আগে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন বলে পৃথিবী ধন্য হয়েছে। এই ছিল মানে স্তুতির লেভেল। আর মমতা বন্দ্যোপাধ্যায় না এই স্তুতিগুলো এত পছন্দ করতেন যে যত লেভেলে স্তুতি করবে মমতা তত তাকে কাছে আনতেন। ফলে এই যে রাজনৈতিক সংস্কৃতিটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, এর থেকে কিন্তু বিজেপি মুক্ত হবে কিনা আমার কিন্তু একটা ডাউট আছে। কারণ আমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী না খুব বোধাভাবে বললে তেল সব মেশিনই খায়। হ্যাঁ, তেল সব। দেখুন, আমি বলছেন সেটা হচ্ছে, দেখো যারা সিনেমা করে নাটক করে তারা রাজনীতি করলে তো আপত্তি কিছু নেই। সৌমিত্র চট্টোপাধ্যায়ের রাজনৈতিক চেতনা ছিল, আর দক্ষিণে তো যারা নাটক সিনেমা করে তারা বেশি করে সরকারের ক্ষমতায় আছে, সুতরাং তাতে আপত্তি কিছু নেই। তাকে রাজনীতিবিদ হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো কালে রাজনীতিটাই করেননি। ক্ষমতায় আসার পর তিনি যেটা করতেন সব জায়গাটাকে তিনি তার নিজের ভাবনা দিয়ে তৈরি করে ফেলেছিলেন। ফলে তিনি বলতেন কে কে চি চি, এই লোকগুলো বলতো কে কে চি চি। তাদের কি দরকার ছিল ঈশ্বর জানে। কেউ মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ার ঝেড়ে দিয়ে ঝাড়ুদার কবির উপাধি পেয়েছিলেন। ফলে এই ঘটনাগুলো ঘটেছে। গোটা পৃথিবীতে নাগরিক সমাজ এই চেকস অ্যান্ড ব্যালেন্সটার জন্যই যে শাসককে আয়না ধরে, শাসককে প্রশ্ন করে, এটাই হচ্ছে নাগরিক সমাজের রোল। এ তো উল্টো হয়েছিল গত 15 বছর। মমতা করিয়েছিল এবং এরা খুব স্টুপিড হয়েছে, মমতা ব্যানার্জির হয়ে গান গেয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি কিন্তু যারা আমাদের দলেও তো 2জন অভিনেত্রী তারা কিন্তু এবারে নির্বাচিত হয়েছেন, কিন্তু গত 5-7 বছর ধরে তারা দলটা তো করেছেন, মাঠে ময়দানে হেঁটেছেন। এবং একজন যাদবপুরের যিনি এমএলএ, তিনি এখন এমএলএ হয়েছেন, সর্বরী মুখার্জি, তার অভিনয়ের এটা কেড়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেস, অভিনয় করতে না খাইয়ে মারার প্ল্যান। যাদের প্রতিক্রিয়া দেখালেন, প্রথমজন নচিকেতা, ওনার সত্যি কথা বলতে ছোট থেকে নচিদার গান শুনে মানে কার্যত রক্তে যে বিদ্যুৎ তরঙ্গ খেলেছে আমাদের একটা গোটা প্রজন্মের, তাকে আজকে এই অবস্থায় দেখতে কিন্তু সত্যি খুব খারাপ লাগছে। মানে যে ওরকম আগুনে গান লিখতে পারতো, সে আজকে এইভাবে আত্মসমর্পণ করেছে, না করলেই পারতো, মানে তার আসারই বা কি দরকার ছিল।
তৃণমূলের মঞ্চে, তখনই সে নাও আসতে পারতো। এখন তাকে যে মুখটা দেখাতে হচ্ছে, যে তিনি আত্মসমর্পণটা যখন করতে হচ্ছে। তোমার দলের কাছে তোমার দলের ভালো বলেছেন, ওইখানে না, না, আত্মসমর্পণ করেছিলেন, আমার দলকে তখন তোমার ভালো না, না, লেগেছিল। শুনুন, আমার দলকে ভালো বলা খারাপ বলাটা না, তিনি যেটাকে ঠিক মনে করেন যে কোনো সময়ে তার পক্ষে থাকার ক্ষমতাটুকু, সেই শিরদাঁড়াটুকু আমি তার কাছে আশা করেছিলাম। কারণ তিনি যে গানগুলো লিখতেন, সেই গানের মানে আর তার জীবনের অবস্থানের মানে দুটো কিন্তু আলাদা হয়ে গেছে। এইটা দেখে আমার বড় খারাপ লাগছে। বাকিদের কথা বলতে হবে। হ্যাঁ, ক্ষমতার পাশে থাকতে থাকতে না এই লোকগুলোর মাথা খারাপ হয়ে গেছিল। নাহলে কোনো একজন সাহিত্যিক বলতে পারে 100 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা ঘরে ঘরে পঠিত হবে। কোনো একজন কবি লিখতে পারে যে শিবলিঙ্গের মাথায় কস্টলি কোনো জিনিস সেটা লাগিয়ে দেওয়া হবে। এই ধরনের কথা করেছেন এরা করেছেন। মন্দির তৈরি হবে কেন? আমি বলছি যে আমি মনে করি পশ্চিমবঙ্গের সর্বকালীন শ্রেষ্ঠ রাজনীতিবিদদের মধ্যে বিধান রায় অন্যতম। আমি তো চিঠি পড়েছি, নথি পড়েছি, তো আমি বলছি কোনো সুস্থ মানুষ বলবেন যে মন্দির তৈরি হবে বিধান রায়ের নামে? তাকে স্মরণ করাই তো তাকে শ্রদ্ধা। তার রাস্তায় রাস্তায় আছে কিনা সেটাই প্রশ্ন। গোটা একাডেমিক ওয়ার্ল্ডটা এবং বুদ্ধিজীবী সমাজটাকে ধ্বংস করে দিয়ে চলে গেল এই একদল কুৎসিত লোক। আমি একটা কথা বলি যে আমি সবাইকে বলছি না, এই 15 বছর ধরে একটা শ্রেণী তৈরি হয়েছিল, ধান্দাবাজ শ্রেণী, ফেন্সিটার্স। দে আর দ্য ফেন্সিটার্স। ওরা ওয়েট করছে, এরা শুধু নেওয়ার অপেক্ষা। ঠিক সময় আসবে আবার পাল্টি হয়ে যাবে, আবার পাল্টি হয়ে যাবে। এটা ধান্দাবাজ। কিন্তু যারা যিনি নিচ্ছেন আর যারা একদম বিপক্ষই সমান, প্রত্যেকটা বয়স্ক মানুষ করলো কেন? লাভের জন্য, পয়সার জন্য। আমরা যাদের নিয়ে আলোচনা করছি তাদের সৃষ্টি, একাধিক সৃষ্টি এখনো আছে এবং হয়তো ভবিষ্যতেও থেকে যাবে। যে সৃষ্টির মধ্যেই তারা চমৎকার থাকুন। হ্যাঁ, তোমার মনে আছে অক্ষয় কুমার কিভাবে তেল মারতো? অক্ষয় কুমার নরেন্দ্র মোদীকে কেমন তেল মারতো জানতো? কারণটা কি বুঝতে হবে? ওর বাণিজ্যের জন্য, ওর বাণিজ্যের জন্য তার দাবি হচ্ছে 2014 বসে আছি, ফেসবুকটা দেখছি, ফেসবুকে আসতে চলে গেলেন মদন মিত্র। ফেসবুকটা স্ক্রল করছি, মদনদার পাশেই ছিলাম, হঠাৎ দেখি চলে গেলেন মদন মিত্র। চমকে গেছি। মদনদার পাশে, হ্যাঁ দেখি পেয়েছেন না এটা। তারপরে একটু স্ক্রল করে চলে গেলেন কোয়েল মল্লিক। এই চলে গেলেন, এখন নচিকেতা চলে গেছেন, আসবেন না বলেছেন, এই আসবেন না। কালকে থেকে নচিকেতা বেঈমান, মহা মুশকিলের ব্যাপার হয়েছে। মানে চন্দ্রিমাদিকে যে রাজ্য সভাপতি করেছে, তারপরে চন্দ্রিমাদি চলে গেছেন। রবীন্দ্রনাথ চ্যাটার্জি কাটোয়ার জেলার সভাপতি চলে গেছেন, অনুব্রত জেলার সভাপতি চলে গেছেন। মানে এত চলে যাচ্ছেন না, এইটা খুব অ্যালার্মিং একটা চেহারা নিয়েছে। আমি এইখান থেকে পরিষ্কার, যাদের নিয়ে এই শহীদ তর্পণ, সেই শহীদ পরিবারগুলো, তারা আজকে এই যে 3 ভাগে, কেউ বলছেন দিল্লিকে ধরলে 4 ভাগে ভেঙে গেলেন, তারা কোথায়? কোন ভাগে শহীদ পরিবারের যারা আত্মীয় স্বজন আছেন, যারা নেক্সট টু কিন আছেন, তারা কোথায় গেলেন? তারা বলছেনই বা কি, কোনটায় যাব? আমি গতকাল দেখিয়েছিলাম যে অনেকে বিভ্রান্ত, বুঝতেই পারছেন না কোথায় যাব। শেষ পর্যন্ত তারা কোন মঞ্চে ল্যান্ড করলেন দেখুন। কমিশনের রিপোর্টটা জানার পর আর প্রশ্নই ওঠে না কোনো জায়গায় যাবার। 15 বছর টাইম পেয়ে মমতা ব্যানার্জি যে 21শে জুলাইকে নিয়ে ছেলে খেলা করেছে। গুলি চলেছিল বাম আমলে, প্রাণ হারিয়েছিলেন 13 জন যুব কংগ্রেস কর্মী। ক্ষমতায় এসেই গোটা ঘটনার তদন্ত করতে কমিশন গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু 15 বছরেও সেই রিপোর্ট প্রকাশ্যে আনেননি। ক্ষমতায় আসার 2.5 মাসের মধ্যেই সেই রিপোর্ট সামনে এনে 21শে জুলাইয়ের আগের বিকেলে আলোড়ন ফেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রেক্ষাপটে মঙ্গলবার শহীদ পরিবারগুলি পা বাড়ালো নানা পথে। কেউ গেলেন কালীঘাট তৃণমূলের মঞ্চে, কেউ ঋতব্রত তৃণমূল, কেউ কংগ্রেসের মঞ্চে, কেউ আবার কোথাও না গিয়ে দুয়ার এঁটে বসে রইলেন দিনভর। যেমন 21শে জুলাইয়ের কোনো মঞ্চেই গেল না শহীদ শ্রীকান্ত শর্মার পরিবার। আমরা এখন বিচার চাইছি। যে দায়ী ছিল তাকে এত বাহবা দেওয়া হয়েছে, তাকে আড়াল করা হয়েছে, তাকে বাঁচানোর জন্য আজকে পুরো কমিশনের ফাইলটাকে পুরো চেপে দেওয়া হয়েছিল, জনগণের সামনে আনা হয়নি, সেখানে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। ঋতব্রত তৃণমূলের মঞ্চে দেখা গেল শহীদ রঞ্জিত দাস, মোহাম্মদ খালেক, রতন মণ্ডল, দিলীপ দাসের পরিবারকে। এবছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় না গিয়ে
এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সভায় কেন? আমার ইচ্ছে এসছে, আমার ইচ্ছে এসছে, কোনো জোর করা হয়নি। কিছুই তো পরিবর্তন হচ্ছে, ওই জন্য আমরাও পরিবর্তন হলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং এ না গিয়ে এখানে এলেন কেন? এইটুকু যদি বলেন। নিমন্ত্রণ করেছে যে আসতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়নি? হ্যাঁ হ্যাঁ। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর মঞ্চে উপস্থিত থাকার জন্য শহীদ পরিবারগুলিকে ধন্যবাদ জানান। শহীদ পরিবারকে আমার প্রণাম জানাই। 21শে জুলাইয়ের শহীদ পরিবার আমাদের সাথে এসছে। এত প্রলোভন, এত টাকা, এত লাঞ্ছনা, এত বঞ্চনা, এত কিছু থাকা সত্ত্বেও তারা কিন্তু আমাদের কাছে এসছেন। শহীদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাদা সামিল হন কংগ্রেসের শহীদ স্মরণে। কল্যাণ আমি বারণ করছিলাম, কল্যাণে বারণ যাবি না, আর আমি বললাম যাবি না, তো আমি যাবো মমতা মিটিং। মঙ্গলবার স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা বরানগরের শহীদ বিশ্বনাথ রায়ের বাড়ির সামনে বেদিতে মালা দিতে গেলে তাদের বাধা দেয় পরিবার। নোংরামিটা হয়েছে সেখানে কেউ প্রতিবাদ করনি, তোমরা তখন সব অংশ নিয়েছিলে। কোনো মঞ্চেই হাজির না হয়ে ক্ষোভ উগরে দেন মৃত বিশ্বনাথ রায়ের ছেলে। আমি এফআইআর করব, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে করব, মমতা ব্যানার্জির নামে করব, অভিষেক ব্যানার্জির নামে করব এবং মনীষ গুপ্তর নামেও এফআইআর হবে। তৃণমূল নেতা কর্মীরা চলে যাওয়ার পরই শহীদ বেদি জল দিয়ে ধুয়ে ফেলেন শহীদ পরিবারের সদস্যরা। এবিপি আনন্দ। দেখুন, রাজধানীতে কিন্তু ঝড় উঠেছে। প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেন্দ্র সরকারের অবস্থান কি বেকায়দায়? এই প্রশ্নটা নিছক রাজনীতির নয়, কিন্তু প্রশ্নটা লক্ষ লক্ষ সাধারণ পড়ুয়ার জীবনের সঙ্গে যুক্ত। 10 বছরে যদি কোনো দেশে 152টা প্রশ্ন ফাঁসের ঘটনা হয় এবং সেখানে 7 কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যতের প্রশ্নটা যুক্ত থাকে, তাহলে সেটা রাজনীতির প্রশ্ন থাকে না। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের অদূরে বিক্ষোভে বসেছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা। দাবি একটাই, প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে হবে। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জীবন নিয়ে এই ছিনিমিনি খেলা চলবে না। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তাদের বোঝাতে রাহুল গান্ধীদের কাছে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, কিন্তু কাজের কাজ হয়নি। শেষ পর্যন্ত পুলিশ টানতে টানতে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীদের বাসে তোলে এবং থানায় নিয়ে যাওয়া হয়। আবার সেই থানায় পৌঁছে যান সোনিয়া গান্ধী। বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেছেন রাহুল গান্ধী অরাজকতার প্রতীক। এর মধ্যে প্রধানমন্ত্রী বলেছেন একেবারে স্পষ্ট ভাষায় যে প্রশ্ন ফাঁস মহাপাপ, তার রোখা গোটা দেশের দায়িত্ব। কিন্তু প্রশ্ন হলো, ভালো কাজের কৃতিত্ব যদি সরকারের হয়, তাহলে ভুলের দায়িত্ব সম্পূর্ণভাবে তাদেরই নিতে হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করলে, যেটা মূল দাবি ছিল একাধিক আন্দোলনের, আমরা সেদিনও বলেছি, আজও বলছি, গোটা সিস্টেম একজন মন্ত্রী পদত্যাগ করলে রাতারাতি পাল্টে যায় না, যেতে পারে না। কিন্তু এটাও ঠিক, যে কোনোভাবে স্বচ্ছতা আনতে হবে এবং পড়ুয়াদের জীবন নিয়ে, ভবিষ্যৎ নিয়ে এই ছিনিমিনি খেলা বন্ধ করতেই হবে। এ নিয়ে কোনো বিতর্কের কোনো জায়গাই নেই। দেখুন, ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা নিটে প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে দিল্লিতে আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়ছে। সোমবার সংসদ অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল নয়াদিল্লি। মঙ্গলবার তার সরাসরি আঁচ পৌঁছল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের কাছে। আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে সেখানে পৌঁছে গেলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবরা। ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে। পুলিশ ধর্ণা তুলতে এলে বাঁধল খণ্ডযুদ্ধ। মাটিতে শুয়ে পড়েন রাহুল গান্ধী। সেখান থেকে তাকে টেনে হিঁচড়ে পাঁজাকোলা করে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। টানতে টানতে নিয়ে যাওয়া হয় প্রিয়াঙ্কা গান্ধীকেও। রাহুল গান্ধী বলেন, মোদিজি সব কৌশল চেষ্টা করে দেখুন, শক্তি প্রয়োগ করুন, শিক্ষার্থীদের ন্যায় বিচারের এই লড়াই এখন থামবে না। हमारी लीडर्स को, हमारे राहुल जी को, प्रियंका जी को कैसे मैन हैंडल किया जा रहा है, देखा आपने? ये माहौल है इस देश में। ये लोकतंत्र है, आपको दिखता है लोकतंत्र? पार्लियामेंट में भी उठाएंगे? अरे यहाँ से फिर आएंगे, हम बैठेंगे। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে বাসে তোলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ। प्रधानमंत्री आवास के बाहर की तस्वीरें, जहां पर सिर्फ अब सुरक्षाकर्मी नजर आ रहे हैं, बाकी नेताओं को हटा दिया गया है। तो रेणुका चौधरी जरूर अब यहाँ पर हमको नजर आ रही हैं। उसके अलावा जो तमाम नेता हैं वो डिटेन कर लिए गए हैं, उनको हटा दिया गया है। डरते हैं, हम नहीं डरते इनसे, ये हमसे
এখান থেকে থানায় নিয়ে যাওয়া হয় তাদের। রাতে সেখানে পৌঁছন সোনিয়া গান্ধী। কয়েক ঘন্টা পর থানা থেকে ছাড়া পান রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেস নেতারা। वो जो उनके साथ हो रहा है वो उसका दुख लेकर, गुस्सा लेकर प्रोटेस्ट कर रहे हैं। तो जो उनके रिप्रेजेंटेटिव्स हैं, हम सारे, हमारी जिम्मेदारी बनती है कि उनकी आवाज हम ऊंची करें। जहाँ पे जरूरत होगी वहाँ हम आवाज उठाएंगे। आज जिस प्रकार से नेता प्रतिपक्ष राहुल गांधी ने कृत्य किया है वो पूरी तरह से अशोभनीय है, निंदनीय है। नेता प्रतिपक्ष जिस गरिमा का पद है उस पद को भी राहुल गांधी जी गंभीरता से नहीं लेते हैं। विरोध जब मर्यादा की हदों को पार कर जाती है तो अराजकता बन जाती है, और हम शुरू से कहते रहे हैं राहुल गांधी जी अराजकता के प्रतीक बनकर उभर रहे हैं। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, পুলিশি অত্যাচারের দায় স্বীকার করে মোদী সরকারের ক্ষমা প্রার্থনা, সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি এবং কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে বাদল অধিবেশনে আলোচনার দাবি জানায় কংগ্রেস নেতৃত্ব। সেখানে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। He said yes, he was ready to lift this dharna, to suspend this dharna, provided he was given an assurance that government was ready for a discussion in the parliament on the issue of NEET exam, the paper leakage, etc., all those issues related to this. So I got in touch with the top leadership of the government, and then I was conveyed that on behalf of the government, I could assure Rahul Gandhi ji that government is ready to have a detailed discussion on NEET. When I went back to Rahul ji with this message, he said no, but I also want the resignation of the education minister. এই ঘটনার আঁচ এসে পড়ে কলকাতাতেও। প্রতিবাদে রাস্তায় নামে প্রদেশ কংগ্রেস। প্রশ্নপত্র ফাঁস, সিবিএসই খাতা দেখার পদ্ধতি নিয়ে দেশজুড়ে ওঠা প্রশ্ন, এইসবে বিদ্ধ কেন্দ্রীয় সরকার। দিকে দিকে চলছে আন্দোলন। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রশ্ন ফাঁস মহাপাপ, তা রোখা গোটা দেশের দায়িত্ব। এবিপি আনন্দ। সোম, কংগ্রেসের রাজনৈতিক লাভ হচ্ছে, কিন্তু বাচ্চাগুলোর ভবিষ্যতে আলো জ্বলবে কি? আমরা আদৌ কিছু দাঁড়াবে? কংগ্রেসের লাভ টাভ কিছু না, কংগ্রেসের লাভ দেখতে যাবেন না। সারা ভারতবর্ষের চাকরি নেই, বাকরি নেই, এই ছেলেগুলো, যুব সমাজ, এই ছেলেগুলোর ভবিষ্যৎ অন্ধকারে পাঠিয়ে দিয়েছে। 1100-1200 ছেলেকে যেভাবে মানে মারা হয়েছে, এবং আজকে সারা ভারতবর্ষ জুড়ে মানে ছেলেরা মানে সুইসাইড করতে বাধ্য হচ্ছে, ছেলেমেয়েরা। কে দায়িত্ব নেবে? হু উইল বি অ্যাকাউন্টেবল ফর দিস? একটা সরকার অ্যাকাউন্টেবল নয়? সুইসাইড করতে বাধ্য হচ্ছে তা না, এই রাজ্যের বিজেপি বিধায়ক তিনি বলছেন মাধ্যমিকের প্রথম কত হয়, এ আর বড় কথা কি? কতটা ইনসেনসিটিভ হতে পারে একটা দল যে শিক্ষার্থীরা সুইসাইড করেছে। ঠিক যেরকম 26,000-এর চাকরি এখনো যাদের সামনে কোনো আলো নেই, তো তৃণমূল সরকার ঠিক যেরকম ইনসেনসিটিভ। একদমই নয়, আমরা তাদের এখনো কিন্তু আমি মেক নো মিস্টেক, এখন তাদের কোনো আশার আলো জ্বলছে না। চাকরি থেকে তাড়ানোর কোনো ব্যবস্থা আমরা করিনি। এই ছেলে মেয়েরা যারা যোগ্য তারা এখনো কিন্তু অনির্বাণ জানে না। অনির্বাণ এবং বিমলদা দুজনকেই বলছি যে আগস্টের পরে তারা কোন স্কুলে যাবে, আদৌ মাইনে পাবে কিনা। সরকারে থাকাকালীন তাদের সম্পূর্ণ ব্যবস্থা সেখানে সর্বনাশ হয়েছে, সোজা কথা। মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদের বাঁচাতে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যাপারে এক্সপার্ট ছিলেন, কারণ তাদের সঙ্গে তিনি ভীষণ একটা আত্মিক সম্পর্ক বোধ করতেন। আমি শুধু একটা কথা বলি, মমতাকে নিয়ে আলোচনার সময় নষ্ট করে লাভ নেই। আমি বরং একটা রাহুল গান্ধীকে দুটো ঘটনা খালি মনে করিয়ে দিই, কারণ এই যে আমি এক্ষুনি দুটো পেলাম। 2008 সালে সিবিএসই প্রি মেডিকেল টেস্ট এক্সাম প্রশ্ন ফাঁস হয়েছিল, কটা কংগ্রেসের নেতা লাফিয়েছিল। 2012 সালে শেষ করি 2012 সালে এমস পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছিল। তাই রাহুল গান্ধীকে বলবো ইতিহাসটা দেখুন, শেষ করতে তাই কংগ্রেসের কাছ থেকে এই ধরনের কথা আমি বলছি এই তালিকায় 10 বছরে 152টা প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি কংগ্রেসের আরো 10টা আমি নিয়ে নিলাম, কিন্তু তাতে ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ কি হবে? আমি বলছি যে সোনম ওয়াংচু তিনি একটা গান্ধীবাদী দর্শনের উপর ভিত্তি করে সত্যাগ্রহ আন্দোলন করছেন। আমি সরকার আমি তার সাথে আলোচনা করতে আমার কোথায় বাধা? কেন আমি মানে কথা বলতে পারবো না? গণতন্ত্র তো আলোচনার মাধ্যমে সমাধান হয়। কেন আমার ছাত্রছাত্রী, আমারই দেশের ছাত্রছাত্রী
শিক্ষা ব্যবস্থার প্রশ্নে তারা কিছু প্রশ্ন রাখতে চাইছেন, কেন নরেন্দ্র মোদী সরকার কথা বলতে চাইবে না? বলবো কেন চাইবে আমি না? টিকে কৃষ্ণমাচারী, ভিকে কৃষ্ণ মেনন বা লাল বাহাদুর শাস্ত্রীর কথা বলছি না। সুরেশ প্রভু সেও তো 2017 সালে রেল ডিরেল হয়েছিল বলে দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছিল, কেন করবে না? 14টা ছেলে মেয়ে সুইসাইড করেছে এবং সুপ্রিম কোর্ট বলছে সুইসাইড এপিডেমিক হয়ে গেছে। আর তার পাশাপাশি এখানে একটা তো দায়িত্ব নিতে হবে। সিবিএসই প্রশ্নপত্র টেকনিক্যাল লিক হলো এবং তারপরে যে 3টে বাচ্চা ছেলে ধরিয়ে দিল, ভক্তরা তার পিছনে লেগে গেল, আজকে সোনামঞ্চুক দেশদ্রোহী হয়ে গেলেন। একটা যে ঘটনাটা ঘটেছে মারাত্মক, সেটা হচ্ছে প্রশ্ন ফাঁস এবং তারপরে আন্দোলনের উপরে পুলিশি হস্তক্ষেপটা একেবারেই বরদাস্ত করা যায় না। মানে প্রশ্ন ফাঁস, প্রশ্ন বাতিল, দ্বিতীয়বার পরীক্ষা, আনবিলিভেবল। সব ব্যাপারে পুলিশকে মানে ইউজ করা, এটা আমার মনে হচ্ছে এক্সেস হয়ে গেছে। তবে আমার মনে হয় যে কেউই পদত্যাগ করেন, মানে অনেক সময় পদত্যাগ হয় না, এখানেও যখন পদত্যাগ হয়নি শিক্ষা দপ্তর। সোজা কথা, আমি পদত্যাগ নিয়ে বদার নই, আমি বলছি ছেলে মেয়েগুলো পরের জেনারেশন আবার এইরকম 10 বছরে 152। পার্থবাবু পরে যিনি ছিলেন তিনিও পদত্যাগ করেননি, ধর্মেন্দ্র প্রধানও করেননি। মানে হোয়াট বেঙ্গল থট ইয়েস্টারডে দিস থিংস টুমরো। একদম দেখুন, একেবারে পরিষ্কার একটা জিনিস বলার সময় এসেছে, সেটা হচ্ছে আগামী প্রজন্মের ভবিষ্যৎ কিন্তু এই সব কটা পরীক্ষার সঙ্গে যুক্ত, যেখানে কোনো রাজনীতি, সেটা শাসকের হতে পারে, বিরোধীর হতে পারে, তাদের রাস্তায় যেন অন্তরায় হয়ে, দেয়াল হয়ে না দাঁড়ায়। দেখুন, হীরক রাজার দেশেতে গুপি বাঘা বলেছিল আমরা ভালোর দলে। ভোটের ফল বেরোনোর পর থেকে এটা একেবারে যেন কমন ডায়ালগ হয়ে দাঁড়িয়েছে। ঋতব্রতপন্থীরা বলছেন আমরা ভালোর দলে, কালীঘাট তৃণমূল বলছে ওরা নয়, আমরা ভালোর দলে। আবার বিজেপির টিকিটে যারা রাজ্যসভা গেছেন, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইক, তারা বলছেন আমরা ভালোর দলে। এখন এই রাজনীতির কাটাকুটিতে কে আসলে ভালোর দলে, সেই নিয়েই যত গোলমাল। তবে দিনের শেষে আমরা চাই ভোটারদের ভালো হোক, ছাত্রদের ভালো হোক, সমস্ত প্রজন্মের ভালো হোক। রাজনীতির গোলক ধাঁধায় ফেরে আবার ভোটারদের কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। हेलो अमित जी। हेलो हेलो, हमें 2/3 चाहिए। ओके ओके। শুনুন বন্ধুগণ, আরে প্রকাশের কাজই হচ্ছে হাইপার হয়ে গরু পাচার। কেস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।